আহারে, কাশিটা বড্ড বেড়েছে। রানীমা, খুব কি কষ্ট হচ্ছে? কি করে যে ঠান্ডা লেগে গেল জানি না। তার উপর তোদের মহারাজ আজ আবার খামবাজ রাজ্যে যাচ্ছেন। যাবার সময় তার কোনো সাহায্যেই লাগতে পারলাম না। সে আপনি আর কি করবেন বলুন? শরীরের ওপর তো কারো কোনো হাত নেই। রাজবুদ্ধি মশাইয়ের পাচন খাচ্ছেন, দেখবেন 2-1 দিনের মধ্যেই ঠিক সুস্থ হয়ে উঠবেন। সুস্থ হয়ে উঠলেই বাঁচি। এভাবে রোগী হয়ে সারা দিন বিছানায় পড়ে থাকা আমায় কি মানায়? কি, কেমন আছো রানী? ওই একই রকম। তোমাকে এই অবস্থায় রেখে যেতে কিছুতেই মন চাইছে না, কিন্তু কি করব বলো? অত বড় একটা আলোচনা সভায় স্বয়ং নবাব, তারপর বর্ধমানের রাজা উপস্থিত থাকবেন। আর তুমি তো জানো কিভাবে আমাদের এই বাংলাকে সোনার বাংলা তৈরি করা যায়। তাই নিয়ে অনেক পরিকল্পনা হবে। জানি তো, তাই তো বলছি, আমার জন্য কোনো চিন্তা করবেন না। ঘুরে এসে দেখবেন ঠিক সুস্থ হয়ে গেছি। সুস্থ হলেই মঙ্গল। শোনো, রাজবৈদ্যকে আমি বলে দিয়েছি সকাল বিকেল তোমাকে দেখে যাবে, কিন্তু এই অবস্থায় তোমাকে ছেড়ে যেতেও না একেবারে ইচ্ছে করছে না। ঠিক আছে, আমার জন্য এতটা উতলা না হয়ে যে কাজে যাচ্ছেন সেটা ভালো করে আসুন। তাহলে আমি আসি। হ্যাঁ, আসুন। গিন্নি, গিন্নি, আরে দেখো দেখো, বাজার থেকে আজ কিরকম জ্যান্ত কই মাছ এনেছি। কই মাছ? আহা, খুব ভালো করেছো। কদিন ধরে আমার মনটা কেবল ওই কই মাছ করছিল গো। শোনো, তুমি ততক্ষণ রাধা শুরু করে দাও, আমি একবার চট করে রাজবাড়ি থেকে ঘুরে আসি। কেন? এই রাজবাড়ি কেন? মহারাজ তো কদিন হলো খামবাজ রাজ্যে গেছে না, তাই তো রাজসভা এখন না বন্ধ। না, রাজসভা না, আমি যাচ্ছি রানীমাকে একবার দেখে আসতে। গতকাল থেকে রানীমার কাশিটা নাকি খুব বেড়েছে গো। ও মা, সে কি কথা গো? না, তাহলে আর দেরি করো না, যাও চট করে ঘুরে এসো। হ্যাঁ, মন্ত্রী মশাই, যা বলতে এসেছিস চট করে বলে ফেলতো। মানে বলতে এসেছিলাম যে হাট একেবারেই খালি, তাই যদি গরিবের কিছু সাহায্য করতেন। এই দেখো, এমন সময় এসে চাইনি যে দেখ আমারও হাত খালি, তোরা কি যে করিস। খালি তো ভর্তি করে নিন। শুনলাম মহারাজ কদিনের জন্য খামবাজ রাজ্যে গেছেন, এই তো সুযোগ। না রে, সেটা মনে হয় এবার হবে না। মহারাজ খুব শেয়ানা হয়ে গেছে, রাজকোষের চাবি দিয়ে গেছে মহারানীর হাতে। যাক চলে, তাহলে তো দেখছি আপনার ওই বাড়া ভাতের ছাই পড়ে গেছে একেবারে। খুবই খারাপ ব্যাপার। আরে রাজবৈদ্য না, রাজবৈদ্য, আরে ও রাজবৈদ্য, বলি চললে কোথায়? রাজবাড়িতে। কেন রাজবাড়িতে কেন? রানীমার শরীর গতিক ভালো নয়, কদিন ধরেই কাশি তো হচ্ছিলই, আজ নাকি আবার ওই কাশির সাথে রক্ত পড়েছে। ও বাবা, এ তো খুব চিন্তার কথা। এদিকে মহারাজও কবে ফিরবেন তার ঠিক নেই। চলো, আমিও যাব তোমার সঙ্গে। তো এখন বাড়ি যা, আমি রাজবাড়ি থেকে ঘুরে আসি। সম্ভব হলে রাজকোষের চাবিটাও নিয়ে আসতে হবে। হ্যাঁ, এখন কেমন আছেন রানীমা? খুব একটা ভালো নয় গোপাল। কাশিটা কিছুতেই কমছে না।
আজ আবার কাশতে কাশতে রক্ত পড়েছে। সে কি? না না, কাশির সাথে রক্ত পড়া তো ভালো কথা নয়। তা রাজবৈদ্যকে কি খবর পাঠানো হয়েছে? হ্যাঁ, পাঠিয়েছি, তিনি এসে পড়লেন বলে। এসে পড়লেন নয়, এসে গেছি। আপনি কোনো চিন্তা করবেন না রানীমা, রাজবৈদ্যকে একেবারে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছি। আমাকে আবার তুলে আনলো কখন? বরং বরং আমার কাছ থেকে তো সব কিছু শুনে নিজেই তো আমার পিছু পিছু চলে এলো। আরে আমার ধ্যানমগ্ন হয়ে কি ভাবছো? হ্যাঁ, দেখো দেখো, তাড়াতাড়ি রানীমাকে দেখে রোগের উপশমের কিছু একটা ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি দেখছি, বড় করে হাঁ করুন তো দেখি। না 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 না, তেমন ভয়ের কিছুই নেই। আসলে ওই কাশতে কাশতে গলার ভেতরটা মনে হচ্ছে ওই চিড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই তার থেকেই রক্তপাত। শোনো বৈদ্য, ভালো দেখে এমন ওষুধ দাও যাতে রানীমা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। জানেন রানীমা, আপনার অসুখের চিন্তায় কাল সারা রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি। বেটার ছেলে কিরকম গল্প বানাচ্ছে দেখো। আজ সকালে বাজারে দেখা হতে একবারও তো রানীমার কথা বললো না, উল্টে গুচ্ছের বাজার করে আমার নাকের উপর দিয়ে থলি দুলিয়ে বাড়ি চলে গেল। কাশিটা পুরোপুরি নির্মূল হতে আরো কটা দিন সময় লাগবে। মন্ত্রীমশাই, রাজকাজের কোনো অসুবিধে হচ্ছে না তো? না না, অসুবিধে আবার কোথায়, শুধু রাজকোষের চাবিটা যদি দিতেন। কেন, রাজকোষের চাবি দিয়ে আপনি আবার কি করবেন? দেখো গোপাল, যা বোঝো না তা নিয়ে কথা বলো না। বারে, বুঝবো না কেন? মহারাজ তো যাকে যা দেবার সবকিছু দিয়ে গেছেন। হ্যাঁ, তা অবশ্য দিয়ে গেছেন। তাই রাজকোষের চাবি না পেলেও রাজকাজ আটকাবে না, আর রাজবাড়ির হেসেলও বন্ধ হয়ে যাবে না। ব্যাটা পেট মোটা আমার সব মতলবে জল ঢেলে দিল। রানীমা, এসব রাজকাজের চিন্তা না করে আপনি একটু ঘুমোবার চেষ্টা করুন তো, দেখবেন ভালো করে ঘুমোলে সব ঠিক হয়ে যাবে। তুমি একেবারে ঠিক কথাই বলেছ গোপাল, ঘুমটাই এখন খুব দরকার। আমি তাহলে এখন আসছি রানীমা, বিকেলে আবার আসবো। বুঝলে গোপাল, মুখে তো বলে এলাম কাশতে কাশতে গলার ভেতরটা চিড়ে গেছে আর তার থেকেই রক্তপাত হচ্ছে, কিন্তু কিসের কিন্তু রাজবৈদ্য মশাই? সত্যি কথা বলতে কি, রানীমার শরীর গতিক কিন্তু সুবিধার বলে মনে হলো না। আজ না হয় পাচন দিলাম, পাচন খেয়ে সুস্থ হয়ে গেলে ভালো, কিন্তু কিন্তু ভালো না হলে খুবই চিন্তার বিষয়ে গোপাল। কি বলছেন কি? আমি ঠিকই বলছি। এদিকে মহারাজও রাজ্যের বাইরে, তিনি থাকলে এতটা চিন্তা আমার হতো না। তার মানে মহারাজকে খবর পাঠাতে বলছেন? কিন্তু সেখানেও তো সমস্যা। খাম্বাজ রাজ্য তো আর খুব একটা কাছে নয়, দ্রুতগামী ঘোড়ায় চড়ে গেলেও 1.5 দিন লেগে যাবে। হ্যাঁ, ওই যাওয়া আসার দূরত্বটা একটা সমস্যা বটে। যেতে 1.5 দিন, আসতে 1.5 দিন, তারপর মহারাজকে খবর দিয়ে নিয়ে আসা, সবকিছু করতে করতে তো কমপক্ষে 3-4 মতো তো লেগে যাবেই। না না রাজবৈদ্য মশাই, ওই মহারাজের কথা মাথা থেকে নামিয়ে যা করার তা আপনাকেই করতে হবে, আর 2-1 দিনের মধ্যেই রানীমাকে ভালো করে তুলতেই হবে। কি গো, পাতের উপর মাছ নিয়ে কি এত ভাবছো? বলি খেয়ে বলো, তেল কইটা কেমন রেঁধেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো খাচ্ছি। না, আজ তো দেখছি তোমার মাথায় চিন্তামণি ভর করেছে। এই এই কি এত ভাবছো বলো তো? ভাবছি মানুষ দূরে কোথাও চলে গেলে বিপদে আপদে তাকে খবর পাঠাবার কোনো ব্যবস্থাই নেই আমাদের কাছে। হঠাৎ করে এই ভাবনা মাথায় এলো কেন? দেখো, রানীমার এত শরীর খারাপ, অথচ তার সব থেকে কাছের মানুষ মহারাজকে চট করে এই খবর জানানো যাচ্ছে না। অথচ আমাদের কাছে সেই রকম যদি কোনো উপায় থাকতো তাহলে কত ভালো হতো বলো তো। এক লহমায় মহারাজ জেনে যেতেন। এই দেখো দেখো, এই উপায় যখন নেই তখন তা নিয়ে 7-5 ভেবে তো কোনো লাভ নেই। হ্যাঁ, এই ওসব কথা মাথা থেকে নামিয়ে ভালো করে খাও তো খাও, এই খাও খাও। কাল একবার বিজ্ঞানীর সঙ্গে এই নিয়ে কথা বলতে হবে।
রানীমা, ফল খাওয়ার পর ওষুধ খেতে হবে কিন্তু। আর কত ওষুধ খাবো বলতো? এখন তো আমি অনেকটা সুস্থ আছি। কাশিও তো তেমন নেই বললেই চলে। তবুও রাজবৈদ্য মশাই নিয়ম করে ওষুধ খাওয়াতে বলে গেছেন। ভেতরে আসবো রানীমা? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। এখন কেমন আছেন রানীমা? ভালো আছি বৈদ্যমশাই। সত্যি কথা বলতে কি, আপনি ধন্বন্তরী। আপনার ওষুধ যেন কথা বলল। যাক বাবা, ফাঁড়া কেটে গেল। এই কথা কেন বলছো গোপাল? বলছি কি আর সাধে, এদিকে আপনি গুরুতর অসুস্থ, ওদিকে মহারাজ শতেক যোজন দূরে। চিন্তায় তো আমাদের হাত পা পিঠের মধ্যে সেঁধে যাচ্ছিল। ওষুধটা কিন্তু নিয়মিত খাবেন, আর তেমন কিছু বুঝলে সঙ্গে সঙ্গে আমাকে খবর পাঠাবেন। এখন তাহলে আসি রানীমা। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। বিজ্ঞানী, বিজ্ঞানী! গোপাল ডাকছে না? বিজ্ঞানী! দাঁড়াও দাঁড়াও, আসছি। কি ব্যাপার, হঠাৎ না বলে না কয়ে আমার বাড়ি পথ ভুল করেছো? ভেতরে চলুন, কথা আছে। হ্যাঁ, এবার বলো কি কথা? আচ্ছা বিজ্ঞানী, ধরুন কোনো মানুষ দূরে কোথাও কাজে গেল, হ্যাঁ, সে তো যেতেই পারে। এর মধ্যে তার বাড়িতে কোনো বিপদ ঘটলো, হ্যাঁ, সে তো ঘটতেই পারে। তাহলে মানুষটা সেই খবর পাবে কি করে? হ্যাঁ, হঠাৎ এই প্রশ্ন কেন? আপনি তো জানেন রানীমার শরীর গতিক ভালো যাচ্ছিল না। হ্যাঁ, কথাটা শুনে অবধি খুব চিন্তায় আছি গোপাল। তা আজ কেমন আছেন উনি? একরকম সুস্থ হয়ে গেছেন, যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। কিন্তু আমি যে পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছি না বিজ্ঞানী। কেন? ধরুন রানীমার যদি বাড়াবাড়ি হতো, তাহলে তো সেই খবর মহারাজকে পাঠাতেই 1.5 দিন লেগে যেত। তারপর মহারাজের ফিরে আসা, সেও প্রায় 1.5 দিন। খুবই ন্যায্য কথা বলেছো গোপাল। একমাত্র ঘোড়া ছাড়া আমাদের কাছে না আছে কোনো দ্রুতগামী যান, না আছে খবর পাঠানোর কোনো ব্যবস্থা। দূরত্বের কাছে আমরা সত্যিই বড় অসহায় গোপাল। বিজ্ঞানী হয়েও আপনি এ কথা বলছেন? আচ্ছা, বিজ্ঞান কি এমন কোনো যন্ত্র আবিষ্কার করতে পারে না যা দিয়ে বিপদে আপদে দূরের লোকের সঙ্গে খুব তাড়াতাড়ি যোগাযোগ করা যায়? ব্যাপারটা নিয়ে আমিও এক সময় ভাবনা চিন্তা করেছিলাম গোপাল। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর পাঠানোর জন্যে কিছু পরীক্ষা নিরীক্ষাও করেছিলাম, কিন্তু পরে আর নানান কাজের চাপে সেটা আর বেশি দূরে গইনি। হ্যাঁ, এবার সব কাজ ফেলে ওটাকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিন। একবার যদি ওটা আবিষ্কার করতে পারেন না, তাহলে দেখবেন আপনি জগৎ বিখ্যাত হয়ে যাবেন। বলছো? ঠিক আছে ঠিক আছে, কাল থেকেই না হয় শুরু করে দেবো। কেমন? কাল নয়, আজই, আজ থেকেই শুরু করে দিন। আজ থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ থেকেই। ঠিক আছে, তাই হবে গোপাল। না, আজ 2 দিন ধরে ঘরের দরজা বন্ধ করে বিজ্ঞানী যে কি করছে কে জানে। দোরগোড়ায় গিয়ে ডাকলেও সাড়া মিলছে না। যাকে কাল ভোর ভোর উঠে একবার ওর বাড়ি যেতে হবে। এই দেখো গোপাল, এখন এই বাটির মতো দেখতে পাত্রটা কানে চেপে ধরে দূরে চলে যাও, অনেক দূরে, ওই ওখানে। আমি এই বাটিটায় কথা বলছি, দেখি তুমি শুনতে পাও কিনা। গোপাল গোপাল, আমার কথা শুনতে পাচ্ছ? কি গো, শুনতে পাচ্ছ? না, কিচ্ছু শুনতে পাচ্ছি না। দেখো তো এবারে শুনতে পাচ্ছ কিনা। না, শুনতে পাচ্ছি না কিছু। কিছু শুনতে পাচ্ছ না? আচ্ছা, কি করি? আচ্ছা আচ্ছা গোপাল, যন্ত্রটা নিয়ে তুমি তোমার ঘরের চালের উপরে ওঠো তো, তারপরে দেখো শুনতে পাও কিনা। কি গোপাল, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এবারে পাচ্ছি, তবে আস্তে আস্তে।
কি গোপাল, এবারে শুনতে পাচ্ছ? হ্যাঁ বিজ্ঞানী, শুনতে পাচ্ছি, একদম স্পষ্ট শুনতে পাচ্ছি। কিছু একটা হচ্ছে মনে হচ্ছে, আড়াল থেকে শুনতে হবে। তার মানে আমার আবিষ্কার ঠিক পথে এগোচ্ছে, শুধু এটাকে আরো উন্নত করে তুলতে হবে। হ্যাঁ, তাই করুন বিজ্ঞানী। আর একবার যদি দূরের লোকের সঙ্গে কথা বলার যন্ত্র আবিষ্কার করে ফেলতে পারেন না, তাহলে দেখবেন সারা দুনিয়া আপনাকে কেমন মাথায় তুলে নাচবে। দূরের লোকের সঙ্গে কথা বলার যন্ত্র আবিষ্কার? ওরে বাবা, তাহলে তো ওটা হাতাতে হবে, তারপর সাহেবদের কাছে বিক্রি করে অনেক টাকা। রাজকোষের চাবি পায়নি তো কি হয়েছে, এবার এই যন্ত্র হাতিয়ে দ্বিগুণ কামিয়ে নেব। এবারে আমন জোরে মারবো না, দেখবি আমার গুলি তোরা কেউ ধরতেই পারবি না। ঠিক আছে ঠিক আছে, ওই বড় বড় কথা না বলে মেরে দেখা। বুঝলি পুরি, এই মাঠটা না খুব সুন্দর। কাল থেকে আমরা রোজ এই মাঠেই খেলতে আসবো। কিন্তু একটাই মুশকিল বুঝলি, এই মাঠটা আমাদের বাড়ি থেকে অনেক দূর। আর কত দূর? মাত্র 8 ঘন্টা একটা পথ। তাছাড়া আমাদের খেলার মাঠে তো গরু চড়ছে, ওটা মাঠ না গোয়াল ঘর বোঝাই যাবে না। যেদিকেই তাকাও গোবর আর গোবর। ঠিক আছে রে ন্যাপলা, কাল থেকে আমরা এই মাঠেই খেলতে আসবো। আরে আরে, মন্ত্রী মশাই এদিকেই আসছে না? তাই তো, এদিকে সাহেবদের বাড়ি ছাড়া তো আর কিছুই নেই। তাহলে হয়তো সাহেবদের সাথে দেখা করতে আসছে। চল লুকিয়ে পড়ি, তারপর দেখতে হবে সাহেবদের সঙ্গে মন্ত্রী মশাইয়ের কি দরকার। সাহেব, সাহেব, ও সাহেব, কোথায় গেলে সব? আরে মন্ত্রী, কি ব্যাপার? হোয়াট হ্যাপেন্ড? একটা দারুণ খবর নিয়ে এসেছি সাহেব। বলো বলো, কি খবর? আমাদের বিজ্ঞানী একটা দারুণ যন্ত্র আবিষ্কার করে ফেলেছে। হ্যাঁ গো সাহেব, দূরের লোকের সাথে কথা বলার যন্ত্র। দূরের লোকের সহিত কথা বলার যন্ত্র? হাউ রাবিশ! হাউ স্ট্রেঞ্জ! আমরা এতদিন যা পারিলাম না, সামান্য একজন কালা আদমি তাহা করিয়া ফেলিল। না 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 না, একেবারে হইতে দেওয়া যায় না। হ্যাঁ, তা তো যাই না সাহেব, তাই আমি ওটা গোপনে তোমাদের হাতে তুলে দিতে চাই। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। যেমন করিয়া পারো ওই যন্ত্র আমাদের হাতে আনিয়া দাও। তা না হয় দেব, কিন্তু তার বদলে আমি কি পাবো? বলো, কি চাও তুমি? তেমন কিছু নয়, মাত্র 1000 মোহর। ঠিক আছে, তাই পাবে। আগে ওই যন্ত্রটা তো আনিয়া দাও। গোপাল দাদু, গোপাল দাদু। কি রে, কি হয়েছে? ঠিক আছে, তোরা যা, আমি এর ব্যবস্থা করছি। বলো কি গোপাল, মন্ত্রী এত বড় একটা খারাপ কাজ করতে পারে? ও যে কি পারে আর কি পারে না সেটা একমাত্র ওই জানে, কিন্তু আমাদেরও এর একটা উপযুক্ত জবাব দিতে হবে। যন্ত্রটা লুকিয়ে ফেলতে বলছো? না না, লুকিয়ে ফেললে তো খেল খতম হয়ে যাবে। শুনুন, এমন কিছু একটা করুন যাতে বাক্সের হ্যান্ডেল ঘুরিয়ে যন্ত্র চালু করলেই দুম করে ফেটে যায়। খুব ভালো বলেছো গোপাল, এটাই হবে শটে শটাং সমাচারের। আমি বাক্সের ভেতরে বারুদ ভরে রাখবো। তাহলে বুঝতে পারলি তো কি করতে হবে? জলের মতো বুঝে গেছি। ওই বিজ্ঞানীর হাত পা বাঁধবো আর যন্ত্রটা হাতিয়ে এনে আপনাকে দেব। হ্যাঁ, কিন্তু কিন্তু এত সব করার জন্য আমরা কি পাবো? হ্যাঁ, আমরা কাজের আগেই পাওনা গন্ডার কথা না আমার ভালো লাগে না। আগে কাজ করে এনে দেখা, তারপর তোদের পুষিয়ে দেব।
কেটলি ঘটা, এটাই মনে হচ্ছে সেই যন্ত্র যেটা মন্ত্রী মশাই হাতাতে বলেছেন। তাহলে তাহলে চল ওই যন্ত্রটা নিয়ে পালাই। হ্যাঁ, কিন্তু কিন্তু বিজ্ঞানীর হাত পা পাততে হবে তোরে। দরকার নেই, ও বেটা ঘুমিয়ে একেবারে কাঁদা। দুটো বাটির একটাতে মুখ লাগিয়ে একজন কথা বললেই অন্যজন অপর বাটিতে কান লাগিয়ে সেই কথা শুনতে পাবে। হ্যালো হ্যালো, শুনিতে পাইতেছো? হ্যালো হ্যালো হ্যালো। নো মা নো, কিছু শোনা যাইতেছে না। এই দেখো, বলতেই ভুলে গেছি, ওই যে 4 চৌকো বাক্সটার গায়ে হ্যান্ডেল রয়েছে ওটা ঘোরাতে হবে সাহেব। এটা যন্ত্র দিয়া আমাদের মারিয়া ফেলিবার ষড়যন্ত্র। ওরে বাবা রে, মেরে ফেললে রে, মেরে ফেললে। হল্ট হল্ট মন্ত্রী, আরে ওই শুট করিয়া দিব। তোমাকে থামিতে বলিতেছি, আমরা কিন্তু গুলি করিব। থামো মন্ত্রী, থামো থামো বলিতেছি। ওরে বাবা রে, আমার কি হবে রে? আরে তাড়াতাড়ি যাও গোপাল গিন্নি, বেশি দেরি করলে কিন্তু জলই পাবে না। তাই বুঝি? তবে যাই। কি দিনকাল পড়লো বলো তো, রাজ্যে 1 ফোঁটা জল নেই। ঠিকই বলেছো, 1 কলসি জল আনতে 4 ক্রোশ পথ পায়ে হেঁটে যেতে হচ্ছে। বাবা, এমন জলের আকাল পড়বে স্বপ্নেও ভাবিনি। চলো চলো, কথা না বাড়িয়ে পা বাড়াও, বাড়ি গিয়ে রান্না চাপাতে হবে তো। আমাদের তো নাওয়া খাওয়া সব মাথায় উঠেছে, জল ছাড়া জীবন চলে নাকি? ওরে বাবা রে, জল তেষ্টায় গলাটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেল। তেষ্টার চোটে এত সুন্দর ঘুমটাও চটকে একেবারে চচ্চড়ি হয়ে গেল। ধুর। দেখি, ও বাবা, দূর দূর দূর, ঘরে 1 ফোঁটা জলও নেই। আচ্ছা, এভাবে কি আর বেঁচে থাকা যায়? থাকবে কি করে শুনি? কত করে বললাম যাও গিয়ে 1 কলসি জল নিয়ে এসো, কিন্তু কে কার কথা শোনে? ওই তো তুমি জল নিয়ে এসেছো। দাও তো গিন্নি, দাও দাও দাও। আরে আরে সাবধানে, পড়ে যাবে যে। ও প্রাণটা একেবারে জড়িয়ে গেল। দিলে তো সব জল শেষ করে। এবার বাকি দিনটা চলবে কেমন করে শুনি? রাঁধবো কি দিয়ে আর খাবো কি? দূর, জল তেষ্টার সময় এত কিছু মাথায় থাকে নাকি? ওই দেখো, পেটে জল পড়তে না পড়তেই খিদেতে পেটের ভিতরে ইঁদুরগুলো যেন ডাকতে শুরু করে দিল। এই মানুষটার খালি খাওয়া আর ঘুম, তার বাইরে কিচ্ছুটি চেনে না। সারাদিন খাই 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 করে আমাকে একেবারে পাগল করে দিলে গো। দাও তো গিন্নি, একটু ছাতু মেখে দাও। হ্যাঁ, আজ ছাতু মাখা খেয়ে রাজসভায় যাব। সংসারে এখনো মেলা কাজ পড়ে আছে আমার, আমি পারবো না তোমার জন্য ছাতু মাখতে। ভগবান দুটো হাত দিয়েছে যখন, তখন হাত দুটোকে একটু কাজে লাগাও না। যা, এই রে, আজ দেখছি গিন্নির মাথায় গরম উনুন জ্বলছে। না, গিন্নিকে আর চটিয়ে কাজ নেই। যা, জল ছাড়া ছাতু মাখবো কি করে? এ কি হলো গো? আমার মানুষটা আমার কাঁদছে কেন? কোনো আপদ বিপদ হলো না তো? যাই তো গিয়ে দেখে আসি। ও মা গো, বাবা গো, কোথায় গেলে গো?
শুধু হাত পা নয় গিন্নি, আজ আমি ভগবানের দেওয়া বুদ্ধিটাও কাজে লাগাচ্ছি। এ নয়, হ্যাঁ, ঘরে এক ফোঁটা জল নেই, তাই তো অমন হাত পা ছুঁড়ে কাচ্ছি। চোখ থেকে জল বেরোলে সেই জল দিয়ে ছাতু মেখে খাবো। ও মা গো, বাবা গো, হায় হায়, এ তুমি কার সঙ্গে আমাকে সংসার করতে লাগালে গো ভগবান? হায় 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 হায়। মহারাজ, আজ কিন্তু আমি বেশি কথা বলবো না, একদম চুপটি করে বসে থাকবো, আগে থেকেই বলে দিলাম। হ্যাঁ। কেন কেন সেনাপতি, তোমার বুঝি গলা ব্যথা? না মহারাজ, গলা আমার একদম ঠিকই আছে। সমস্যাটা হলো জল নিয়ে, বেশি কথা বললে আমার আবার জল তেষ্টা পায়। মহারাজ, রাজ্যে রাজ্যে জলের সমস্যা দিনকে দিন বাড়ছে। জল আনতে রাজ্যের প্রজারা ওই 4 ক্রোশ পথ হেঁটে রাজ্যের শেষ প্রান্তে যে হাত শুকনো জলাশয়টা আছে সেখানে যেতে হচ্ছে। হ্যাঁ মহারাজ, জলের অভাবে আমার বাড়িতে রান্না বান্না সব শিখেই উঠেছে। মহারাজ, আসার সময় দেখে এলাম চাষের জমিতে ফাটল ধরেছে, ধান গাছগুলো সব শুয়ে পড়েছে। এইভাবে চলতে থাকলে চাষবাস মাথায় উঠবে, রাজকোষ পুরো ফাঁকা মাঠ হয়ে যাবে। তখন নবাব বাহাদুরকে খাজনা দেবেন কি করে? বিপদ বিপদ, এ তো মহা বিপদে পড়া গেল দেখছি। বিপদ বলে বিপদ? জলের অভাবে আজ আমাকে আধ ভেজা ছাতু খেয়ে রাজসভায় আসতে হলো যে। আধ ভেজা ছাতু? লোকে জলের অভাবে মরছে আর তুমি ছাতু ভিজিয়ে জল নষ্ট করছো গোপাল। আগে আমি নিজের ভাগের জল দিয়েই ছাতু ভিজিয়েছি মন্ত্রী মশাই। নিজের ভাগের জল মানে? এই, কি 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 বলতে চাইছো গোপাল, একটু খুলে বলো তো। তবে শুনুন মহারাজ, আমি ছাতু ভেজানোর জন্য জল না পেয়ে হাত পা ছুঁড়ে কাঁদতে শুরু করলাম। কাদার ফলে আমার চোখ দিয়ে সামান্য জল বেরিয়ে এলো, আর আমি আমার চোখের জল দিয়ে ছাতু মেখে খেয়ে নিলাম। সত্যি গোপাল, তোমার মাথায় কত বুদ্ধি। বাধ্য হয়ে নখ চেপেছি, শ্বাস করেছি বন্ধ। গোপালের মাথায় আছে বুদ্ধি আর গায়েতে দুর্গন্ধ। ঠিকই তো গোপাল, বাবা, তোমার গা থেকে না একটা বিশ্রী গন্ধ বেরোচ্ছে। সত্যি করে বলো তো গোপাল, কতদিন স্নান করো না? সে আর দুঃখের কথা আর কি বলবো, ঘরে স্নানের জল নেই। স্নান করতে গেলে বাড়ি থেকে 4 ক্রোশ পথ পায়ে হেঁটে জলাশয়ে যেতে হচ্ছে। স্নান সেরে ওই 4 ক্রোশ পথ হেঁটে বাড়ি ফিরতে ফিরতে আবার সারা শরীর ঘামে ভিজে যাচ্ছে। তাই ঠিক করেছি, যতদিন না জলের কষ্ট মিটবে ততদিন আমি স্নান করব না। ছি 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 ছি, এতদিন জানতাম তুমি কিপ্টে, এখন দেখছি শুধু কিপ্টে না, তার পাশাপাশি কুড়েও। না 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 না, এবার কিছু একটা করতেই হচ্ছে, এইভাবে তো আর চলতে পারে না। আমার প্রজারা জলের অভাবে কষ্ট পাচ্ছে, এটা আমি কিছুতেই মুখ বুঝে সহ্য করব না। কিন্তু কি করবেন মহারাজ, জল তো আর মোহরের বদলে কেনা যায় না, জল তো ভগবানের দান। বর্ষা আসতেও এখনো অনেক দেরি। ততদিন কিভাবে এই জলের কষ্ট মেটাবেন মহারাজ? মহারাজ, আপনি যদি আমাকে একটা সুযোগ দেন আর সঙ্গে 100 মোহর দেন, তাহলে আমি একটা চেষ্টা করে দেখতে পারি। তাই নাকি মন্ত্রী? তা তুমি কি করবে শুনি? রাজ্যের শেষ প্রান্তে যে জলাশয়টা আছে সেখান থেকে সব জল তুলে রাজবাড়ির কুয়োতে নিয়ে আসবো মহারাজ, আর তারপর সেখান থেকে মেপে মেপে জল দেব রাজ্যের সব প্রজাদের। এর ফলে জলের অপচয় কিছুটা বন্ধ হবে, আর প্রজাদের 4 ক্রোশ পথ পায়ে হেঁটে জল আনতে যেতেও হবে না। বাহ 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 বাহ, ভালো ভালো বুদ্ধি দিয়েছো তো তুমি মন্ত্রী। এই নাও, এই নাও। কিন্তু 4 ক্রোশ দূর থেকে রাজবাড়িতে জল আনবে কেমন করে শুনি? ওটাই তো আমার বুদ্ধি মহারাজ, এবার শুধু দেখুন আমি কি করি। দেখবেন মন্ত্রী মশাই, 4 ক্রোশ দূর থেকে জল আনতে গিয়ে যেন নিজেই শুকিয়ে শুটকি মাছ হয়ে যাবেন না। এমনিতেই আপনার শরীরের যা হাল। ভালো হচ্ছে না কিন্তু গোপাল, এই বলে দিলাম।
বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে দেখছি। আজ কি রান্না হয়েছে রানী? আজ তোমার পছন্দের আলু পোস্ত, মাছের ঝোল আর খাসির মাংস রান্না করেছি। বাহ 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 বাহ, দাও দাও, আর দেরি করো না, আমি যে আর অপেক্ষা করতে পারছি না। অমৃত অমৃত। আস্তে আস্তে খাও, না হলে গলায় বেঁধে বিষম খাবে যে। জল চপ চপ। কতবার বলেছি খাওয়ার সময় বেশি কথা বলবে না, কিন্তু কে কার কথা শোনে? এই কে আছো? মহারাজের জন্য জল নিয়ে এসো তাড়াতাড়ি। জো হুকুম রানীমা। দাও দাও তাড়াতাড়ি। বাবা, কি মাত্র এইটুকু জল, এতে যে আমার অর্ধেক গলাও ভিজলো না। আগে রন্ধনশালায় আর এইটুকুই জল বেঁচেছিল মহারাজ। সে কি? আমাদের ডেকেছেন মন্ত্রী মশাই? হ্যাঁ, একটা কাজ আছে। আপনার হাতে ওটা ওটা কি মন্ত্রী মশাই? খালি এদিক ওদিক নজর, এতে মোহর আছে, মহারাজ দিয়েছেন। বাহ 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 বাহ, এবার কি করতে হবে বলে ফেলুন দেখি। সকাল থেকে হাতের তালুটা কেমন কুটকুট কুটকুট করছে। মনে হচ্ছে আজ কিছু মোহর টেকে ঢুকবে। বাজে কথা বাদ, কাজের কথা মন দিয়ে শোন। রাজ্যের শেষ প্রান্তে যে জলাশয়টা আছে সেখান থেকে রাজবাড়ি পর্যন্ত একটা সরু নালা কাটতে হবে, যাতে জলাশয় থেকে সব জল এসে রাজবাড়ির কুয়োয় জমা হয়। বুঝেছি মন্ত্রী মশাই, তাহলে আজ থেকেই কাজ শুরু করে দি। হ্যাঁ হ্যাঁ, তাই কর। এই নে ধর তোদের পারিশ্রমিক, এখন চটপট কাজ শুরু করে দে তো। এবার এই বাকিটা ঢুকবে আমার ট্যাঁকে। পাওয়া যায়, একেই বলে সুযোগের সৎ ব্যবহার। দেখুন মহারাজ, এইভাবে নালা কেটে যদি জলাশয়ের সঙ্গে যোগ করে দেওয়া যায় তাহলেই কাজ শেষ। জল নিজে থেকে এসে পড়বে রাজবাড়ির কুয়োয়। বাহ মন্ত্রী বাহ, তোমাকে যতটা বোকা ভাবতাম তুমি দেখছি ততটা বোকা নও। মহারাজ, আপনি আমার প্রশংসা করছেন না নিন্দা করছেন, মানে কিছুই বুঝতে পারছি না। আর পাচ্ছি না, আর পাচ্ছি না রে ঘটা। একে একে চড়া রোদ, তার উপর ওই হাতের কাছে জলও নেই। তেষ্টায় গলা বুক একেবারে ফেটে যাচ্ছে। দরকার নেই মোহরের, চল পালিয়ে যাই। আপনি বাঁচলে বাপের নাম। ঠিক ঠিক বলেছিস বটা, ঠিক বলেছিস। না হলে আমাদের এই রোদে এই পটল তুলতে হবে। হ্যাঁ ঠিক বলেছিস। কিরে, চুপ করে দাঁড়িয়ে পড়লি কেন? আমাদের আমাদের ছেড়ে দিন মন্ত্রী মশাই, আমাদের দ্বারা এই কাজ হবে না। বললেই হলো ছেড়ে দিন। গুনে গুনে মোহর নেওয়ার ডালা মনে ছিল না? এই ধরুন আপনার মোহর। এই কটা মোহরের জন্য আমরা পটল তুলতে চাই না। আর কিছুক্ষণ এখানে দাঁড়ালে আমরা শুকিয়ে একেবারে শুটকি মাছ হয়ে যাব। চল চল বটা, চল আমরা বাড়ি যাই। এই রোদে আর দাঁড়াবো না। চল চল। কি মন্ত্রী, আমি যে তোমাকে 100 মোহর দিলাম, তা ওরা তোমায় মাত্র 10 মোহর ফেরত দিল কেন? তাহলে বাকি মোহর কোথায় গেল? মানে বাকি মোহরগুলো আমার কাছেই আছে মহারাজ, সময় মতন ওদের ঠিক দিয়ে দিতাম। তোমাকে চিনতে আমার আর বাকি নেই, কোনো কাজ হবে না তোমার দ্বারা। মরকট কোথাকার, বাকি মোহরগুলো
আজকের মধ্যে ফিরিয়ে না দিলে না তোমার গর্দান নেব, এই আমি বলে দিলাম। মা গো মা, এ কি করছো? জল মেপে খরচা করছি গো গিন্নি। মুখ ধুয়ে জলটা বাইরে না ফেলে এই পাত্রের মধ্যেই ফেলছি। এই এই সকাল সকাল এত ছ্যা ছ্যা করো না তো। এমনিতেই জলের যে অভাব, তার মধ্যে শুধু মুখ ধোয়ার জন্য জল নষ্ট করা মানে বোকামি, বুঝলে? তা বলি, ওই এঁটো জল কোন কাজে লাগবে শুনি? লাগবে লাগবে লাগবে, অনেক কাজে লাগবে। প্রথমে এই এঁটো জলটা দিয়ে মাথায় যে কটা চুল আছে সেগুলো ভেজাবো, তারপর কিছুটা জল দিয়ে ছাতু মেখে খাবো, বাকিটা দিয়ে খেয়ে উঠে আবার মুখ ধোবো। তারপরেও যদি পাত্রে জল পড়ে থাকে তবে সেটা চাপা দিয়ে রেখে দেবো আগামীকাল সকালের জন্য, বুঝলে? হ্যাঁ, আমার নাম হলো গিয়ে গোপাল ভাঁড়। কিভাবে মেপে মেপে খরচা করতে হয় সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। কি ব্যাপার মহারাজ, আপনাকে দেখে বড় চিন্তিত মনে হচ্ছে। রাজ্যে এমন একটা মন্ত্রী থাকতে চিন্তা না করে উপায় আছে? সে কি মন্ত্রী মশাই, এইবারও আপনি? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকবারের মতো এইবারও আহাম্মক মন্ত্রীটা না গাধার মতন বুদ্ধির পরিচয় দিয়েছে। তাই বলি, আমাদের মন্ত্রী মশাই আজ কেন ভেজা বিড়ালের মতন এক কোণে চুপটি করে দাঁড়িয়ে আছেন? ভেজা নয় গোপাল, শুকনো বেড়াল বলো। জলের যা আকার। এবার তাহলে কি হবে? দুধুর এক একটা আকাট অকম্মার দেখি সব আমার রাজসভায় কারো দ্বারা যদি কোনো একটা কাজ হয়েছে। কি গোপাল, এবার তুমি একটা উপায় খুঁজে বার করো। হ্যাঁ গোপাল, একমাত্র তুমিই পারবে এই জলের কষ্টের হাত থেকে আমাদের বাঁচাতে। গোপাল আর কি বা করবে? গোপাল তো আর জল তৈরি করতে পারবে না। কি গোপাল, কিছু বলো। আগে মাথায় বুদ্ধি থাকলে আকাশের চাঁদও পেড়ে আনা যায় মন্ত্রী মশাই। সেখানে জলের কষ্ট দূর করা তো সামান্য ব্যাপার। তোমার খালি মুখেই বড় বড় ভাষণ, কাজের বেলা ফক্কা। না, অনেক অপমান সহ্য করেছি, আর নয়। মহারাজ, আমি কথা দিলাম 3 দিনের মধ্যে রাজ্যের এই জলের কষ্ট আমি মিটিয়েই ছাড়বো, না হলে আপনি আমার নামে গাধা পুষবেন। বাহ, এ তো দেখছি একেবারে আত্মবিশ্বাস গুলে খেয়েছে। কিন্তু রাজ্যে তো জলই নেই, তাহলে কিভাবে গুললো? এবার কিছু একটা করতেই হবে, কিন্তু কি করি কি করি, কিভাবে যে এই জলের কষ্ট মেটানো যায়? না, মহারাজকে বলে এসেছি 3 দিনের মধ্যে জলের কষ্ট মিটিয়ে দেব। কথা রাখতে না পারলে আমাদের শুটকো মন্ত্রীটা সাপের 5 পা দেখবে, আর সেটা আমি কিছুতেই হতে দেব না। উফ বাবা, রোদের কি তেজ! যাই, এই বড় গাছটার নিচে গিয়ে একটু জিরিয়ে নিই। হে, আশেপাশের সব চারা গাছগুলো প্রায় শুকিয়ে আধমরা হয়ে গেছে দেখছি। কেবল এই বড় গাছগুলো ঠিক আগের মতোই আছে, যেন বড় গাছগুলোর জলের অভাব মালুমই হচ্ছে না। কিন্তু এমন কেন? বিজ্ঞান, এর উত্তর দিতে পারবে একমাত্র বিজ্ঞান। বিজ্ঞানী, বিজ্ঞানী, শুনতে পাচ্ছ? হ্যাঁ গোপাল যে, বলো, ডাকছো কেন? এই যে বিজ্ঞানী, তোমার কাছে একটা বিষয় জানতে এলাম। কি জানতে চাও বলো গোপাল। আচ্ছা, জলের অভাবে রাজ্যের সব চারা গাছগুলো প্রায় মরতে বসেছে, কিন্তু বড় গাছগুলো ঠিক আগের মতোই আছে, এমন কেন হলো বিজ্ঞানী? কারণ বড় গাছের শেকড় মাটির অনেক গভীর পর্যন্ত গেছে, তাই বড় গাছগুলো মাটির নিচ থেকে জল টেনে জীবন ধারণ করছে গোপাল। কিন্তু চারা গাছগুলোর শেকড় মাটির গভীরে যেতে পারেনি, তাই জলের অভাবে সব চারা গাছগুলো মরতে বসেছে গোপাল। তাই নাকি? গাছ মাটির নিচে থেকে জল নিয়ে
বেঁচে থাকে। হ্যাঁ গোপাল, আর এই দিক থেকে সবচেয়ে এগিয়ে ইউক্যালিপটাস বা নীলগিরি গাছ, যেখানে জলস্তর সবচেয়ে উপরে, সেখানে এই গাছ জন্মাতে দেখা যায়। আমাদের রাজ্যে এই গাছ আছে বিজ্ঞানী? থাকবে না কেন, নিশ্চয়ই আছে গোপাল। কিন্তু কিন্তু কেন বলো তো? সাবাস, পেয়েছি, একটা উপায় খুঁজে পেয়েছি। ভালো করে খুঁজো বিজ্ঞানী, খোঁজ পেলেই আমাকে ডাকবে। আচ্ছা গোপাল, পেয়েছি গোপাল, এটাই হলো ইউক্যালিপটাস গাছ। তার মানে এই জায়গায় মাটির নিচে ভালো জলের স্তর আছে। ঠিক বলেছ গোপাল, এই গাছ বেঁচে থাকার জন্য মাটি থেকে প্রচুর জল সংগ্রহ করে। বিজ্ঞানী, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি যাব আর আসবো। আমরা কোথায় যাচ্ছি গো গোপাল দাদু? আরে চল না, গেলেই দেখতে পাবি। নে নে, এবার তোরা মাটি খোঁড়া শুরু কর। এই তো যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। কি মজা, কি মজা, মাটির নিচে জল পাওয়া গেছে। বিজ্ঞানী, তুমি গিয়ে মহারাজকে ডেকে নিয়ে এসো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি গোপাল। তাড়াতাড়ি চলুন মহারাজ, গোপাল আপনার জন্য অপেক্ষা করছে। আরে যাচ্ছি যাচ্ছি, কিন্তু কি এমন জিনিস দেখাবে বলো তো গোপাল? যত সব ন্যাকামো। ন্যাকামো নয়, বুদ্ধি, গোপালের বুদ্ধি। এখানে এত জল এলো কিভাবে? দেখুন মহারাজ, আমি কথা রেখেছি। তবে আমি একা নয় মহারাজ, আজ বিজ্ঞানী না থাকলে আমার মাথায় এই বুদ্ধিটাই আসতো না। বিজ্ঞানী আবার কি করলো? বিজ্ঞানী তো আমাকে ইউক্যালিপটাস গাছ সম্পর্কে বললো, আর শুনেই আমার মাথায় এই বুদ্ধিটা খেলে গেল। তা ঠিক, ইউক্যালিপটাস গাছ যেখানে জন্মায় সেখানকার মাটির নিচে জলস্তর থাকা অবশ্যম্ভাবী, এটা আমি জানতাম। কিন্তু গোপালের মাথায় যে এমন একটা বুদ্ধি আসবে সেটা তো আমি জানতাম না। এই জন্যই তো ও বুদ্ধির রাজা গোপাল ভাঁড়। এবার রাজ্যে যত ইউক্যালিপটাস গাছ আছে তাদের গোড়ায় ইদারা খোঁড়ার ব্যবস্থা করুন মহারাজ, তাহলেই জলের কষ্ট রাতারাতি গায়েব হয়ে যাবে। আমি এক্ষুনি প্রহরী পাঠাচ্ছি। আজ রাতের মধ্যেই প্রত্যেকটা গাছের পাশে একটা করে ইঁদারা খুঁড়ে দেওয়ার ব্যবস্থা করছি আমি। আর আমার এই নাতি নাতনিগুলোকেও একটু দেখবেন মহারাজ, বেচারারা অনেক কষ্টে এই গরমের মধ্যে কোদাল শাবল চালিয়ে গর্ত খুঁড়েছে মহারাজ। শুধু নাতি নাতনি নয়, নাতি নাতনিদের সঙ্গে ওদের দাদুকেও আমি পুরস্কার দেব। আহ, কথাটা শুনে প্রাণটা জুড়িয়ে গেল মহারাজ। ঠিক যেমন জল তেষ্টার পর গলায় জল পড়লে প্রাণটা জুড়িয়ে যায়। ব্যাপার কি মহারাজ, আজ যেন আপনাকে একটু বেশি চিন্তিত দেখাচ্ছে। বেশ কয়েকদিন ধরে ভাবছি এই রাজ্যপাট সামলে একটু তীর্থযাত্রা করতে যাব, কিন্তু ওই যাব করে আর যাওয়াই হয় না। না না মহারাজ, মন যখন চাইছে তখন না হয় মহারানীকে সঙ্গে নিয়ে আপনি বেরিয়ে পড়ুন তীর্থযাত্রা করতে। ঠিক বলেছ মন্ত্রী, এবারে যেন মনটা বড্ড টানাটানি করছে। জেগে জেগে শুয়ে শুয়ে সব সময় আমার মনে শুধু এখন ওই একটাই চিন্তা। কি চিন্তা মহারাজ? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে বোঝাতে কি এবার ঝুড়ি আর কোদাল নিয়ে আসবো আমি? আরে বাবা, মহারাজের মনে এখন শুধু তীর্থযাত্রার চিন্তা। এ তো অতি উত্তম চিন্তা মহারাজ, আপনি তীর্থযাত্রার জন্য প্রস্তুত হন। যাবো তো বটে, কিন্তু এদিকে যে রাজ্যপাট সভায় আসতে না আসতেই যে যাওয়ার গল্প শুনছি, তা কোথায় যাবেন মহারাজ? আমি জানি, আমি এবার সব বুঝে গেছি। না মানে মহারাজ তীর্থযাত্রায় যাবেন। আমি ঠিক বলেছি তো মহারাজ? বলছো মানে? বলে একেবারে রাজ্য জয় করে নিয়েছো। তবে আমি বলছিলাম কি, আর 7-5 না ভেবে আপনি বরং তীর্থযাত্রায় বেরিয়ে পড়ুন। তারপরেই চাষি গেল ঘর
আর লাঙল তুলে ধর। তুমি আবার কি বিড়বিড় করছো গোপাল? তোমার আবার কি হলো? না মানে বলছিলাম যে কি আর হবে, হ্যাঁ মহারাজ না থাকলে রাজকার্য সব শিখেই উঠবে। সেসব নিয়ে তোমায় ভাবতে হবে না, তুমি নিজের চরকায় তেল দাও। মহারাজ না থাকলে কি হবে? আমি তো আছি, আমি সব দায়িত্ব সামলে নেব। জানি তো। সেই সুযোগে আপনি করবেন সবার ঘটি বাটি চাটি। না না, ঘটি বাটি নয়, তীর্থযাত্রায় গেলে আমি ওই একেবারে ছাড়া হাত পা হয়েই যাব। তবে মহারাজ, আমি বলছিলাম কি, তীর্থযাত্রার জন্য কালই একটা ভালো তিথি আছে। যদি যেতেই হয় তবে আর দেরি করবেন না মহারাজ। বেশ, তবে কালই আমি তীর্থযাত্রায় বের হব। ও বাবা, সবাই যে দেখছি আমাকে বিদায় জানানোর জন্য একেবারে সাত সকালে এসেই জড়ো হয়েছ। আপনি তীর্থযাত্রা করে পুণ্য করবেন, আর আমরা আপনাকে বিদায় জানিয়ে সেই পুণ্যের কিছুটা কুড়িয়ে নেব। বাহ 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 বাহ, এটা মন্দ নয়, মতলবটা বেশ ভালো। হ্যাঁ মহারাজ, কথাতেই তো আছে ঘ্রাণেনং অর্থ ভোজনং। ভোজনই করো আর শয়নই করো, সামলাতে তো আমাকেই হবে। যে খায় ননি তাকে যোগায় চিন্তামণি। তাই আমাদের কথা অতটা না ভাবলেও হবে মন্ত্রী মশাই। মন্ত্রী দেখছি এখন থেকেই বেশ চাপ নিয়ে ফেলেছে। আমার ওপর দায়িত্ব দিয়ে আপনি নিশ্চিন্তে তীর্থযাত্রা করে আসুন মহারাজ, আমি এদিকে সব সামলে নেব। আর মন্ত্রী মশাইকে না হয় আমি সামলাবো। উনি যদি ডালে ডালে যান, আমি তাহলে পাতায় পাতায় যাব। হ্যাঁ, সেই বরং ভালো। তোমরা যে যেদিকে পারো যাও, একদিন তোমাদের কাউকে আর কোনো দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে না। সে আবার কি মহারাজ, আমাদের কি কাজকর্ম নেই? ভেবেও দেখলাম তোমাদেরও না মাঝে মাঝে ছুটি দেওয়া দরকার। এটা আপনি একেবারে আমার মনের কথা বলেছেন মহারাজ। জানি তো, আর তাই আমি যখন তীর্থযাত্রায় থাকবো তখন রাজসভাতে সবার বেশ অনেক দিন ছুটি থাকবে। সে আবার কি, ভাবলাম কয়েকদিন দিব্যি রাজ্য শাসন করব, তা নয় একেবারে ছুটি। ছুটি ছুটি ছুটি, খাবো গরম গরম রুটি, গরমকালে পটল ঝিঙে, শীতের মটর শুটি। হ্যাঁ হ্যাঁ, এই কদিন তোমাদের সবার কাজের ছুটি। যে যার মতো খাও দাও, আমোদ প্রমোদ করো। আরে এ তো মেঘ না চাইতেই জল মহারাজ। অসময় এমন ছুটি দিয়ে আপনি তো একবারে চমকে দিয়েছেন। চিন্তা নেই পণ্ডিত, চিন্তা নেই, চমকের আরো বাকি আছে। তার মানে চমকের ওপর চমক। মনে হচ্ছে মহারাজ মনে মনে বেশ ভালোই ফন্দি ফিকির করেছে। এখন যাওয়ার আগে আমি রাজসভাসদদের মধ্যে বাছাই করা দুজনকে তাদের রসনা তৃপ্তির জন্য দুটো উপহার দিতে চাই। বাছাই করা, তার মানে সবই ভাগ্যের ব্যাপার। সেই দুজন ভাগ্যবান কে মহারাজ? আর যেই হোক তুমি নও। ও, খাবার কথা শুনেই জিভ একেবারে লগ লগ করে উঠল। সময় পেলে আমি অবশ্য গণনা করে বলে দিতে পারি। গণনা করতে হবে না, কারা উপহার পাবে সেটা আমি একটা ওই ভাগ্য নির্ধারণ পরীক্ষার মধ্যে দিয়েই ঠিক করব। কিন্তু উপহার দুটি কি মহারাজ? উপহার দুটোর মধ্যে একটা গাছে পাওয়া যায়, আরেকটা মাঠে পাওয়া যায়। তাহলে শুরু করুন মহারাজ, আপনার ভাগ্য নির্ধারণ খেলা। এই ঝোলার মধ্যে 8টা চিরকুট আছে, তার মধ্যে দুটোতে লেখা আছে সেই উপহার। এবার সবাই এসে একটা করে চিরকুট তুলে ফেলো। আমারটাতে তো ফক্কা লেখা। দূর দূর দূর, আমার কপালটাই মন্দ। আমারটা তো তাই, দুধ চাই। দেখি আমারটাই কি পড়েছে। ও বাবা, এটাও তো ফক্কা। না না, আমারটাই যেন অন্য কি লেখা আছে। ওরে বাবা, এ আবার কি, গাছ পাঁঠা। এবার আমার পালা, দেখি। আরে সাবাস, আর আমার ভাগ্যে পড়েছে শুধু পাঁঠা। এবার বুঝলে তো, একটা হলো পাঁঠা ছাগল যেটা মাঠে পাওয়া যায়, আরেকটা হলো গাছ পাঠা মানে এঁচোড় যেটা গাছে পাওয়া যায়। দূর দূর, আমার কপালটাই দেখছি খারাপ। যা লাভ হবার সে তো গোপালেরই হলো। এখন যাও, উপহার যথা সময়ে তোমাদের বাড়িতে পৌঁছে যাবে। তাহলে আমি চললাম তীর্থযাত্রা করতে। কি গো গিন্নি, দেখে দেখে কেমন একটা দাও মেরেছি দেখেছ?
দাও আর কি, কপালে ছিল তাই পেয়েছো। সেই জন্যই তো বলে কপালের নাম গোপাল। তবে যাই বলো আর তাই বলো, পাঁঠাটা কিন্তু খুব নাদুস নুদুস হয়েছে, হ্যাঁ? আর স্বাস্থ্যবানও বটে। খাবো কি, দেখেই পেট ভরে যাবে। এই তবে না, আমার ভয় হচ্ছে কেউ আবার নজর দিয়ে দেবে না তো। নজর দিলে, হ্যাঁ, নজর দিলে নজর কাটানোর ব্যবস্থাও না হয় করে দেব, কিন্তু নজরটা দেবে কে? সে আর আমি কি জানি, আমি কি লোকের বাড়ি গিয়ে গিয়ে বলে এসেছি? তবে আমরা কিন্তু বাড়ি বয়েই এসেছি। আর যেটার জন্য আশা সেটা দেখতেও পেয়েছি। ও মা, এ আমার কি সৌভাগ্য! ভাগ্যে যে কি আছে সে আর তুমি কি বুঝবে, সেটা আমি মনে মনে টের পাচ্ছি। মহারাজ তোমার বাড়ি বয়ে যে উপহার পাঠিয়েছেন সেটা কি আর না দেখে থাকতে পারি? ওহ, এমন মধুরকান্তি পাঁঠা দেখলে চোখ যেন জুড়িয়ে যায়। আর এমন পাঠা আর কটাই বা আছে এ রাজ্যে? এমন পাঁঠার কদর কজনেই বা করতে পারে বলুন? গোপাল তো মোটেই পারে না। তাহলে কে পারে মন্ত্রী মশাই? কেন আমি? ছাগলটাও তো যেন মনে মনে বলছে আমার বাড়িতে গিয়েই ঘাস খাবে। আর মন্ত্রীমশাই ওকে খাবে। ও মা, ছাগলটা আবার এইসব বলছে নাকি? আপনি ছাড়া ছাগলের মনের কথা আর কেই বা বুঝতে পারে বলুন মন্ত্রী মশাই? আপনি কি চাইছেন সেটা পরিষ্কার করে বললেই তো হয়। হ্যাঁ হ্যাঁ, মানে জলের মতন পরিষ্কার করে দিন। ও ভাই গোপাল, বলছি ওই যে ছাগলটা কচি কচি ঘাস খাচ্ছে ওইটাই যে আমার চাই। মন্ত্রী মশাই যখন সরাসরি চাইছেন তখন এতে কোনো দোষ নেই। একে গোপাল, তুমি তো হ্যাঁও করছো না হুঁও করছো না। আগে কি আর বলি, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তার মানে আমি পাগল? আপনি যে কি সেটা আর আপনার থেকে ভালো কে জানে মন্ত্রী মশাই? কিন্তু তুমি কি জানো সেটা তো বলবে নাকি? আমার পাঠা আমি দেব না, পরিষ্কার। তাহলে এটাই তোমার শেষ কথা? আমার অনুরোধ তুমি রাখবে না ভাই গোপাল? কি করে রাখি মন্ত্রী মশাই, কথাতেই তো আছে ভদ্রলোকের এক কথা। বটে, তবে আমিও দেখছি ওই পাঁঠার মাংস কার মুখে ওঠে। আপনি কি কিছু বললেন মন্ত্রী মশাই? হ্যাঁ মানে না, না দিলে আমি কি আর কেড়ে নিয়ে যাব? ঠিক আছে, তোমার পাঁঠা তোমারই থাক। মহারাজের দেওয়া উপহার যার ঘরে আছে তারই থাক। বলি, মন্ত্রী মশাই যে কি বলে গেল আমি তো কিছুই বুঝলাম না। কিন্তু আমি তো বুঝে গেছি গিন্নি, পুরো ব্যাপারটাই এখন আমার কাছে জলের মতো পরিষ্কার। মন্ত্রীমশাই এতবার বললেন তবু গোপাল শুনলো না। এই কাজ করা গোপালের উচিত হলো না। আমার তো মনে হচ্ছে পাঁঠাটাকে খপ করে ধরে ঝপ করে এখানে নিয়ে চলে আসি। না না, আমার মনে হচ্ছে কাজটা অতটা সহজ হবে না। কিন্তু মন্ত্রীমশাই তো কিছুই বলছেন না, আমরাই খামোখা ভেবে মরছি। আমি আর কি ভাববো, সোজা আঙুলে যখন ঘি ওঠেনি তখন আঙুলটা বেঁকাতেই হবে। আঙুল বেঁকানো তুচ্ছ ব্যাপার, আমি ইস্পাত দণ্ড গায়ের জোরে বেঁকিয়ে দিতে পারি। হ্যাঁ। ওহ, মহারাজ কি সাথে বলে যে তোমার মাথায় গোবর পোড়া আছে? মনে হচ্ছে মন্ত্রী মশাই মনে মনে কোনো পরিকল্পনা করেছেন। করেছি বই কি, কোনো না কোনো উপায়ে গোপালের কাছ থেকে ওই নধর পাঁঠাটা আদায় করতেই হবে। কিন্তু উপায়টা কি মন্ত্রী মশাই? ভাবো ভাবো, কিভাবে গোপালের কাছ থেকে ওই ছাগল হাসিল করা যায় ভাবো। তখন থেকে ভাবছি কুল ওকুল, ভেবে ভেবে ছিঁড়ছি মাথার চুল। এসেছে এসেছে, এতক্ষণে এসেছে। কি এসেছে? কে এসেছে মন্ত্রীমশাই? আরে বাবা, একটা জুৎসই পরিকল্পনা এসেছে। এই পরিকল্পনাটা কি মন্ত্রী মশাই? না না, সবটা এখন ভেঙে বলা যাবে না, তবে এটা শুনে রাখো যে রাজবাড়ির সামনে একটা যজ্ঞ করতে হবে। আর আবার কি মন্ত্রী মশাই? সেই যজ্ঞটা করবে তুমি। না না, হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, সবাই মিলে হাত লাগাতে হবে। আমি তো নিজের হাতে যজ্ঞের জন্য ওই বেলকাঠ নিয়ে এসেছি। আমি গণনা করে দেখেছি যজ্ঞের জন্যে এটাই উপযুক্ত সময়। বেশ, তবে আমি যজ্ঞের কাজকর্ম শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ, চুপচাপ বসে না থেকে ঝুপঝাপ শুরু করে দাও। আর জ্যোতিষী, তোমাকে যেমনটা বলেছি তেমনটাই করবে। সে আর বলতে। হ্যাঁ হ্যাঁ, যেন ইশারাতেই কাজ হয়, মুখে কিছু বলতে না হয়।
চালাও পণ্ডিত, আরো জোরে চালাও। আর কিছু না হোক, জাঁকজমকটা দেখাতে হবে। পণ্ডিত যা ছড়িয়ে বসেছে তাতে আর কিছু হোক না হোক ওই লোক জানাজানিটা বেশ ভালোই হবে মনে হচ্ছে। লোকজন নয়, শুধু গোপাল জানলেই আমার কাজ হয়ে যাবে। তাহলে ধরে নিন আপনার কাজ হয়ে গেছে। কেন কেন? ওই দেখুন, গোপাল তো গুটি গুটি পায়ে এদিকেই আসছে। ওরে বাবা, এ আবার কি কারসাজি? রাজা নেই, তবু রাজার রাজসূয় যজ্ঞ হচ্ছে। রাজ্যের কল্যাণের জন্যে, প্রজাদের কল্যাণের জন্যে এটা তো করতেই হবে। তা বেশ, তা বেশ, কিন্তু এদিকে যে দেখছি ঘি তেল মানে জ্বালানি ছাড়াই যজ্ঞ হচ্ছে। আর উপায় কি? রাজবাড়িতে কেউ নেই, তাই ঘিয়ের জোগাড় হয়নি। তবে এ যা হচ্ছে তাও দেখার মতো। তাহলে এটাই না হয় দেখি। দেখো দেখো, এমন যজ্ঞ কি আর রোজ রোজ হয়? অমঙ্গল নেমে আসছে, অমঙ্গল, ঘোর অমঙ্গল, ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আরে আরে, এর আবার হঠাৎ কি হলো? জ্বালানি ছাড়া যজ্ঞ করার ফল খুব খারাপ হবে। কি আর এমন হবে শুনি? আমি গণনা করে দেখছি, এক্ষুনি দেখছি। সর্বনাশ, সর্বনাশ, চরম সর্বনাশ। ওরকম গলা ছেড়ে চিৎকার না করে কি হয়েছে সেটা তো বলুন। কি আর হবে, যা হবার হয়ে গেছে, আমি আর বাঁচাতে পারবো না। আগামী কালই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হয় হয়, এ কি কথা শোনালে জ্যোতিষী? মুখ থেকে মুছে গেল যে হাসি। মনে হচ্ছে নাটকটা বেশ ভালোই জমেছে। না না, এক্ষুনি বেশি কিছু না বলে এটার শেষ দেখতে হবে। এই রে, তাহলে কি হবে? কি আর হবে? যে যার মৃত্যুর আগে শেষ ইচ্ছে পূরণ করতে চায় এক্ষুনি বলে দাও। গোপালের বাড়ির ওই পাঁঠার ঝোল খাওয়াই আমাদের সবার শেষ ইচ্ছে। সেই ভালো, মরার আগে যেন ভালো মন্দ খেয়ে মরতে পারি। গোপাল, তুমি একমাত্র পারো সবার শেষ ইচ্ছে পূর্ণ করতে। আমাদের শেষ ইচ্ছে পূর্ণ না হলে আমাদের নরকে স্থান হবে, শুধু আমার নয় তোমারও। আর আমাদের ইচ্ছে পূর্ণ হলে তোমারও মঙ্গল হবে। এখন আমাদের সবার ইচ্ছে পূর্ণ করবে কিনা এটা গোপালই ঠিক করবে। হ্যাঁ হ্যাঁ, রাখে গোপাল, মারে কে? এবার বুঝেছি, তাহলে সবাই মিলে আমার পাঁঠার মাংস খাবে বলে ফন্দি এঁটেছে। কি খালি হাতেই ফিরিয়ে দেবে? না না, সবাই মিলে বললে আমি আর না বলি কি করে? তার মানে তুমি রাজি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমনটা চাইছেন তেমনটাই হবে। আপনারা সকলে আজ রাতে আমার বাড়িতে নৈশ ভোজন করবেন। উমা, গোপালের মন যেন 7 রাজার ধন। বাঁচালে গোপাল, যাক, মরার আগে এবার তাহলে রাজকীয় খাওয়াটা তো হবে। হবে, তবে আমারও যে একটা ছোট্ট শর্ত আছে। শুভ কাজে আবার শর্ত কিসের? না না, তেমন কিছু নয়। আপনারা রাজসভাসদ, রাজকীয় খাবার খাবেন, তাই আপনারা শুধু রাজকীয় বস্ত্র আর অলংকার পরেই যাবেন। ওহ, এই কথা? কি আর এমন কি, আমরা সবাই রাজি। জয় গোপালের জয়। জয় গোপালের জয়। এবার বুঝবে গোপাল কার পাঁঠা আর কে কে খায়। আমিও দেখছি আমার পাঁঠা খেয়ে কার হজম হয়। ওই গো গিন্নি, গেলে কোথায়? আরে ডেকে ডেকে যে তোমার সাড়াই পাওয়া যায় না গো। এই বলি, হলোটা কি? আজ তোমাকে তোমার হাতের জাদু দেখাতে হবে। উমা, সে আবার কি কথা? না 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 না, ওই সব জাদুটা গো আমার দ্বারা হবে না। হওয়াতে যে তোমাকে হবেই গিন্নি। আর না হলে কি হবে শুনি? না হলে আর কি, 5 জনের সামনে আমার মাথা কাটা যাবে। এই দেখো, ওরকম ঘুরিয়ে ফিরিয়ে না বলে কাজের কথাটা স্পষ্ট করে বলো দেখি। আরে সেটাই তো বলছি, আজ রাজসভাসদেরা আমাদের বাড়িতে নৈশ ভোজন করবেন। নৈশ ভোজ? এই মানে রাতের খাবার? তা কি আনন্দে খাবে শুনি? আনন্দে নয় গিন্নি, বরং বলো দুঃখে। এই মরেছে, দুঃখ আবার কিসের? দূর দূর দূর, আমার আবার সব কেমন গুলিয়ে গেল। হ্যাঁ, আগামীকাল নাকি পৃথিবী ধ্বংস হবে, আর আজকে তাই আমাকে সবার শেষ ইচ্ছে পূর্ণ করতে হবে। এবার বুঝলে গিন্নি? ও, সবার শেষ ইচ্ছে বুঝি তোমার এই পাঁঠার মাংস খাওয়া? এই না হলে তুমি আমার গিন্নি? একেবারে ঠিক ধরেছো। সবাই যখন খেতে চাইছে তখন আর মায়া বাড়িয়ে কি হবে?
আমি না হয় ভালো করেই মাংস রেঁধে খাবো। হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার কাজ করবে আর আমিও ঠিক সময়ে আমার কাজ করে ফেলবো। সে আবার কি কাজ গো? সেটা যথাসময়েই দেখতে পাবে। এখন চটপট রান্না করে ফেলো, অতিথিরা এলো বললে। এই যে গোপাল, আমরা এসে গেছি। আমি তো সেই কখন থেকে আপনাদেরই পথ চেয়ে বসে আছি। কিন্তু আমরা যে আর বসতে পারছি না। এদিকে সব তৈরি তো? না মানে ওই পেটের ভেতর যেন একেবারে ছুঁচো লাফাচ্ছে। আয়োজন মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। হ্যাঁ, খাবো কি? গন্ধ শুকেই তো পেট ভরে যাচ্ছে। তাহলে শুভ কাজে আর দেরি করে কি হবে? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করবেন না, একেবারে গরম গরম পাতে পড়ে যাবে। আমার কি সৌভাগ্য, আপনাদের মতো অতিথিদের সেবা করতে পারবো। চলে এসো তাড়াতাড়ি, বসে পড়ো আহারে, তারপর দেখবে খানা কয় কাহারে। ওহ, পাঁঠার মাংসটা চমৎকার হয়েছে। মাংস তো নয়, যেন অমৃত। হাড় শুদ্ধ চিবিয়ে একেবারে হজম করে ফেলবো। খান খান, পেট ভরে মন ভরে খান। ওরে বাবা, এরপর আরো খেলে বেরিয়ে যাবে প্রাণ। ওহ, জোর খাওয়া হলো আজ। তবে গিন্নি মায়ের রান্নার প্রশংসা করতেই হয়। এমন খাওয়া খেয়ে মরেও আনন্দ, কি বলেন? গোপালের পাঁঠার ঘাড় মটকেছে আর আমাদের ইচ্ছে পূর্ণ হয়েছে। তাহলে এবার আমরা আসি গোপাল। কিন্তু আমার ইচ্ছে যে পূর্ণ হলো না। তোমার আবার কি ইচ্ছে গোপাল? না না, তেমন কিছু নয়, তবে আজ রাতটা যদি আপনারা আমার বাড়িতেই থাকতেন তাহলে আরেকটু অতিথি সেবা করার সুযোগ পেতাম। এ তো অতি উত্তম প্রস্তাব। খাওয়ার পরে আবার শোয়া যা। খেয়ে দে এমনি শরীর চলছে না, এটাই ভালো হলো। বেশ, তবে তোমার এই ইচ্ছেটাও পূর্ণ হোক। মনে হচ্ছে গোপালের মাথাটা বেশ ভালো মতনই চিবিয়েছি। স্বাদের পাঁঠা চলে গেলে এমন দশাই হয়। আসুন আসুন, আপনাদের জন্য আমি শয়নের ব্যবস্থা করেছি। এসে অলংকার আর পোশাক খুলে শুয়ে পড়ুন। পাঁঠার মাংস দিয়ে ভুঁড়ি ভোজ সেরে সবাই বেশ জমিয়ে ঘুম দিচ্ছে। এটাই তো আমি চাইছিলাম। যেমনটা ভেবেছিলাম তেমনই হয়েছে। অলংকার পাশেই খুলে রেখেছে, আর ঘুমানোর সময় রাজকীয় পোশাক ঘরের দড়িতে মেলে রেখেছে। না, সবাই দেখছি গাঢ় ঘুম দিচ্ছে, তাই কাজের কাজটা এখনই করে ফেলতে হবে। আমার পাঁঠা পেটে পুড়েছ, এবার তার মূল্য যে তোমাদের চোকাতেই হবে। আরে আরে, ব্যাপার কি? পোশাকগুলো সব গেল কোথায়? শেষে গেলে কপালে এই ছিল। এই আবার কি রকম অরাজকতা? আরে আরে, সবাই যে দেখছি উঠে পড়েছেন। কেন? মনে হচ্ছে দেখে যেন একেবারে চমকে যাচ্ছ। সবাইকেই জানাই সুপ্রভাত। প্রভাতটার শু হলো কই? পোশাক আশাক সবই তো দেখছি গায়েব হয়ে গেছে। কিন্তু আমাদের অত দামি পোশাক সব গেল কোথায়? ওদের কি রাতারাতি পা হলো নাকি ডানা গজালো? তা কেন হবে? আসলে ওই জামা কাপড় হাতে বেচেই তো আমি এই পাঁঠা কিনে এনেছি। হ্যাঁ, বেচে দিয়েছো? কিন্তু কেন? আজ তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সবাই পরলোকে চলে যাবে। মানুষ খালি হাতে পায়ে এই পৃথিবীতে এসেছে আর খালি হাতে পেয়েই যাবে। তাই কাপড়ের আর কি দরকার মন্ত্রী মশাই? তারপরে তুমি সব বেচে দেবে? হ্যাঁ, না না, মরে গেলে তো কিছুই থাকবে না।
আপনারা আমার পুরস্কারের প্রাপ্য পাঁঠা হজম করেছেন, আমি তো আর রসনা তৃপ্তি পূরণ না করে থাকতে পারি না, তাই আমিও এটা নিয়ে এলাম। একটা পাঁঠা গেল, তার বদলে আবার একটা চলে এলো। আপনার চাল অনেক আগেই ধরে ফেলেছে গোপাল। তাই তো দেখছি। এই বেশ ভালো হলো, কারো ইচ্ছেই আর অপূর্ণ থাকলো না। কি মন্ত্রী মশাই, কেমন দিলাম? বলি আজ তো রাজসভায় ছুটি গো, তো ভাত টাত খেয়ে সাজুগুজু করে এই ভর দুপুরে কোথায় যাওয়া হচ্ছে শুনি? রাজবাড়িতে। তা হঠাৎ করে রাজবাড়িতে কেন? রাজবাড়িতে কেন? হঠাৎ করে অনেকদিন বাদে মহারাজের আবার দাবা খেলার শখ হয়েছে, তা আমাকে ছাড়া তো তার আবার দাবার খেলা জমে না। তা যাচ্ছ যাও, তবে সন্ধ্যের মধ্যে ফিরে এসো, ঘরে আনাজপাতি বলতে কিচ্ছু নেই কিন্তু। ঠিক আছে ঠিক আছে, আসবার পথে হাট থেকে কিনে আনবো। এই এই ভালো মাছ পেলে এনো গো। মাছ? রাতের বেলা মাছ খাবে? খেলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে শুনি? এই হয়েছে এক জ্বালা, যত বয়স হচ্ছে ততই যেন তোমার মাছ খাওয়ার ঝোঁক বাড়ছে। আহা, অমন করে বলছো কেন? দুজনেরই তো বয়স হচ্ছে, বলো কে কবে আছি কে কবে নেই। ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, আমি যদি ফট করে ওপরে চলে যাই তখন তো তোমার মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে, তাই এত মাছ খাবার বায়না। বালাই ষাট, তুমি কেন আগে যাবে বলো? দরকার হলে ওপরওয়ালাকে বলে আমি আগে চলে যাব। হ্যাঁ, আর তা যদি না হয়, যদি আমি আগে চলে যাই? যেতে চাই বললেই কি যেতে দেবো নাকি? দরকার হলে আমিও তোমার সঙ্গে যাব। হ্যাঁ বাবা, একেবারে সহমরণ। ভালো ভালো, যাক, বাজে কথা ছেড়ে বাজারের থলিটা দাও দেখি। বলছি ভালো মাছ পেলে আনতে কিন্তু ভুলবে না। ঠিক আছে ঠিক আছে, আনবো আনবো। যা গরম পড়েছে, তাতে ঘরের খাবার জল সব গরম হয়ে গেছে। যাই পুকুর থেকে এক কলসি ঠান্ডা জল নিয়ে আসি। কি গো গোপাল বউ, ভালো আছো? হ্যাঁ ভাই, ভালো আছি। ওদিকের খবর শুনেছো? কি? কৃষ্ণনগরে নাকি ভূতের উপদ্রব শুরু হয়েছে। উমা, সে কি? কেন, তোমার কর্তা কিছু বলেনি? না তো। আর জিজ্ঞেস করো, দেখো ঠিক জানতে পারবে। চলো ভাই, এই ভর দুপুরে পুকুর পাড়ে ভূতের আলোচনা করা ঠিক নয়। কে জানে বাবা, কখন আবার তারা কোন অনিষ্ট করে বসে। আমি চলি ভাই। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। ওরে বাবা, কি গরম রে বাবা, কি গরম! কেন যে ব্রহ্মদত্তি মামা দলবল নিয়ে এই গরমের সময় কৃষ্ণনগরে এলো বুঝি না বাবা। ব্রহ্মদত্তি মামা বলেছে খুব গরম লাগলে গৃহস্থর বাড়ি গিয়ে আশ্রয় নিতে, কিন্তু যাই কোথা, যেখানেই যাব সেখানেই তো এই মানুষের বাচ্চাটা খেয়ে দিয়ে দেবে। দূর চাই, ভালো লাগে না। উড়ি মারে মা, বউটা কি মোটা সোটা, নিশ্চয়ই ওর বড়কে খুব খাওয়ায়, ভীষণ যত্ন আত্তি করে, না হলে এত মোটা হয় কি করে। যাই চুপি চুপি বউটার পিছু নি, ওর বাড়িতে গিয়েই সেঁধুতে হবে। মা, বাড়িটা তো বেশ। বাড়িতে কেউ আছো নাকি? কেউ আছো?
কে? আমি গো, আমি। বাপু নিজের কাছে সকলেই তো আমি, তা তুমি কোন আমি? এর আগে তোমায় তো কখনো দেখিনি। দেখবে কি করে মা? আমি তো আর এই গ্রামের নয়, অনেক দূরে আমার বাড়ি। পথ হারিয়ে এই কৃষ্ণনগরে চলে এসেছি। মা গো, দুটি খেতে দেবে? পরনে লাল পেড়ে শাড়ি, হাতে শাঁখা পলা, সিঁথি ভর্তি সিঁদুর, দেখে তো মনে হচ্ছে ভালো ঘরের মেয়ে। মনে হয় কোনো বিপদে পড়ে আমার বাড়ি এসেছে। হ্যাঁ, ওমা, কেন দেব না? বলো কি খাবে? দুটো ভাত আর মাছ। কতদিন যে রান্না মাছ খাইনি। ওমা, কেন দেব না? সদবা মেয়ে, মাছ খেতে চাইছো, অবশ্যই দেব। এই, কিন্তু তোমাকে যে একটু অপেক্ষা করতে হবে বাবু। রাজবাড়ি থেকে ফেরার পথে আমার কর্তা বাজার করে আনলে তবে রান্না চাপাবো। হ্যাঁ। ও বাবা, সে তো রাত হয়ে যাবে। না 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 না, রাত হবে কেন? সন্ধ্যের মুখেই ফিরে আসবে। আর তেমন হলে আমার বাড়িতে আজকে রাতটা না হয় কাটিয়েই যেও। সেটাই তো আমি চাই গো মোটা বউ। শুধু একটা রাত নয়, অনেকগুলো রাত আর দিন। তা তোমার বর এতে রাগ করবে না? না না, হ্যাঁ মানছি সে একটু কিপটে, তবে মানুষটা কিন্তু খুব রসিক। রসিক? হ্যাঁ গো, খুব রসিক। আর ওর রসিকতার জন্যেই তো মহারাজ কৃষ্ণচন্দ্র ওকে মাথায় করে রাখেন। ওমা, তাই নাকি? তাহলে আর বলছি কি, একটুখানি অপেক্ষা করো না, দেখলেই বুঝবে সে কেমন ধারা মানুষ। এই দেখো, শুধু নিজের কর্তার গুণগান করে যাচ্ছি, এদিকে তোমার মুখটা তো শুকিয়ে গেছে দেখছি। দাঁড়াও দেখি, দুটো মুড়ি বাতাসা নিয়ে আসি, একটু কিছু মুখে দাও দেখি। উড়ি মানে মা, ভাজা মাছের কি মিষ্টি গন্ধ আসছে। নিশ্চয়ই ওই শিকেতে হাঁড়ির ভেতর রাখা আছে, একটু খাই। একটা কেমন কচর মচর করে শব্দ হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এই এই এই, ও কি মেয়ে, তুমি আমাকে না বলে অমন করে মাছ নিয়ে খাচ্ছ কেন? আর শিকে তো অনেক উঁচুতে, অত উঁচুতে তোমার হাত গেল কি করে? কি করে? আমার হাত যে অনেক দূর অব্দি যায়। আমি কি দেখছি? আমার ঘরে কে? ভূত 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 ভূত! এবার তোর ঘরের দখল নেব আমি। খুব খিদে পেয়েছে। দূর ছাই, কি যে রাধি। হ্যাঁ, 4টি মাছ ভেজে খেলে কেমন হয়? বাজার তো হলো, কিন্তু মাছ তো পাওয়া গেল না। কি হবে এখন? যাকে যাক, সত্যি কথাটাই বলবো মাছ পাওয়া যায়নি। হ্যাঁ, সে কি টাটকা মাছ ভাজার গন্ধ? গিন্নি আমার মাছ পেল কোথা থেকে? না না, আমি তো আজ সকালে বাজার থেকে কোনো মাছ আনিনি। কাল যা এনেছিলাম তার থেকে বাড়তি মাছ তো গিন্নি ভেজে ভুজে শিকেই তুলে রেখেছে। তাহলে যাই, জিজ্ঞেস করে দেখি। কি গিন্নি, খুব তো মাছ ভাজার গন্ধ ছেড়েছে দেখছি। তা কি মাছ ভাজছো?
ও এই তাহলে আমার বর, ইয়ে মানে মোটা বউয়ের বর। বাটা মাছ গো, বাটা মাছ, খুব টাটকা, মানে সদ্য পুকুর থেকে তোলা। সদ্য পুকুর থেকে তোলা? তাকে দিল? এই রে, এখন কি বলি? ওই তো যে জেলেটা মাঝে মধ্যে মাছ দিয়ে যায় না। ও হারান। হ্যাঁ 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 হ্যাঁ, হারান হারান। ও মাছ ধরে নিয়ে যাচ্ছিল, আমি চাইতেই দিয়ে দিল। পয়সা? এই রে, এখন কি বলি? না না না, পয়সা নেয়নি। ঠিক আছে ঠিক আছে, দেখা হলে দিয়ে দেব। তা আজ কি রাজ্য? ওই তো গরম গরম ভাত আর কালো জিরে দিয়ে বাটা মাছের ঝাল। বাহ বাহ বাহ, সাটিয়ে খাবো আজ। হ্যাঁ বলছিলাম এই একটু মুড়ি মেখে দি। না না, এখন আর কিছু খাবো না। মহারাজ না আজ খুব খাইয়েছেন। যাক বাবা, বুঝতে পারিনি আমাকে নিজের বউই ভেবেছে। কি ব্যাপার, এরকম তো কখনো হয় না। রোজই তো আমার খাবার পরই গিন্নি খেতে বসে, কিন্তু আজ তো একসাথেই খেতে বসে গেল দেখছি। এর কি গপ গপ করে খাচ্ছে, বাপরে বাপ। এবার মাছ দি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। কি আশ্চর্য, বরাবর তো আমাকে বেশি দিয়ে নিজে কম করে নেয়, আজ তো দেখছি 3টে বাটা মাছই ওর পাতে। কি জানি বাবা। হারান, এই হারান। আরে কালকে তোর বৌদিদিকে যে মাছ দিয়েছিলি তার দাম কত? বৌদিদিকে মাছ? না 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 না, আমি তো কোনো মাছ দিইনি। তাহলে তোর বৌদিদি যে বললো? মনে হয় ভুল বলেছে। হ্যাঁ, গত কয়েকদিন তো ওই সর্দি কাশির জন্য আমি কোনো মাছই ধরিনি। কি আশ্চর্য। আচ্ছা আচ্ছা, তুই যা। কাল গিন্নির অমন রাক্ষসের মতো খাওয়া, আজ হারানের মাছ না দেওয়ার কথা। না 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 না, হিসেবে কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। গোপাল দাদা, ও গোপাল দাদা। বলো। জানি তুমি এই পথ দিয়েই বাজার যাবে, তাই তোমার জন্যই দাঁড়িয়ে আছি। আজ আমাদের পুকুরে জাল দিয়েছে, দিদি তো চুনো মাছ খুব ভালোবাসে, তাই দিদির জন্য কিছু মাছ রেখে দিয়েছি, নিয়ে যাও। ও বাবা, চুনো মাছ! ঠিক আছে, তাহলে আজকে আর বাজার করতে হবে না। বেশ। গিন্নি, গিন্নি কোথায় গেলে গো? আরে এই দেখো, পুটির মা তোমার জন্য 1 থলি চুনো মাছ পাঠিয়েছে। পুটির মা? কে পুটির মা? এই দেখো, সকাল সকালে কি রকমের রসিকতা। হ্যাঁ, পুটির মাকে তুমি চেনো না? এই রে, মুখ ফসকে একটা খুব ভুল কথা বলে ফেললাম মনে হচ্ছে। ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুটির মা, পুটির মা। তা আমার জন্য মাছ পাঠিয়েছে? আহা, কি ভালো মেয়ে। দাও দাও দাও। আচ্ছা, কাল থেকে গিন্নির ব্যবহার কেমন যেন খটোমটো ঠেকছে। প্রথমত হারানের কাছ থেকে মাছ কেনার কথা বলা, তারপর রাতে আমাকে প্রায় না দিয়েই নিজে গপ গপ করে খাওয়া, আর আজকে পুঁটির মাকে প্রথমে চিনতে না পারা। আচ্ছা, ওকে ভুলো রোগে পেল না তো? উফ, যা গরমটা পড়েছে, বাপরে। কেমন যেন একটা কচর মচর করে শব্দ ভেসে আসছে না? রান্নাঘরে বিড়াল ঢুকে সব মাছ খেয়ে নিচ্ছে না তো? ধরতে পারলে পাখার বাঁট দিয়ে এমন একটা ঘা দেব না। যাই দেখি। হে ভগবান, এ
আমি কি দেখছি? আমার যে গিন্নি মাছ কুটে 14 বার হাত ধোয়, সে কিনা না রাধা না ধোয়া কাঁচা মাছ কচমচ করে চিবিয়ে খাচ্ছে। না 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 না, মাথার গন্ডগোল। হ্যাঁ, গরমে ঠিক মাথার গন্ডগোল হয়েছে। রাজবৈদ্য, রাজবৈদ্য! কি ব্যাপার গোপাল, এমন অসময়ে আমার বাড়িতে? আরে বিপদ কি আর সময় ধরে আসে বৈদ্যমশাই? মানে? আমার গিন্নির মাথাটা মনে একটু বেগড়বাই করছে, বুঝলেন? এই বয়সেই মাথার গন্ডগোল? তা কি কি ওই উপসর্গ দেখা দিয়েছে বলো তো? তাহলে তো বড় চিন্তার কথা। আপনি আপনি এক্ষুনি একবার চলুন। তা তো যেতেই হবে। তুমি বরং একটু দাঁড়াও গোপাল, আমি ওই ওষুধের বাক্সটা এক্ষুনি নিয়ে আসছি। না না, আমার কিচ্ছু হয়নি, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, আমি বুদ্ধি দেখাবো না, ছেড়ে দাও আমায়। ঠিক আছে ঠিক আছে, মানছি তো কিছুই হয়নি তোমার, কিন্তু রাজবৈদ্য এত কষ্ট করে তোমায় দেখতে এসেছেন, একবার দেখিয়ে নিলে ক্ষতি কি? এসো মা, এসো, একবার বসো তো। একবার ওই হাতটা বাড়াও দেখি মা, নাড়িটা তো একবার দেখতে হবে মা। কি হলো রাজবৈদ্য? এ কি করে সম্ভব? সুস্থ শরীর, অথচ অথচ একবার নাড়ি পাচ্ছি আর একবার নাড়ি পাচ্ছি না। এই 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 তো নাড়ি স্পন্দন। হ্যাঁ, এই তো। আবার আবার চলে গেল। এ কি আশ্চর্য! বিড়বিড় করে কি বলছেন রাজবৈদ্য? হ্যাঁ, আমি এখন উঠছি গোপাল, তুমি রাজবাড়িতে একবার এসো তো, ওখানেই না হয় তোমার সঙ্গে কথা হবে। কেমন? একবার এসো রাজবাড়িতে। হ্যাঁ, এসো। কি বলছো রাজবৈদ্য? গোপালের বউয়ের নাড়ির গতি স্বাভাবিক নেই? না মহারাজ, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করে দেখেছি, কিন্তু মহারাজ এরকম আশ্চর্য ঘটনা আমি কখনো দেখিনি বা শুনিও নি। তাহলে তো খুবই চিন্তার কথা। ও গোপাল, তুমি কি বলো? আগে মহারাজ, গতকাল থেকে আমার গিন্নির আচরণ বড় অস্বাভাবিক লাগছে, সেসব কথা আমি রাজবৈদ্যকে বলেওছি। মহারাজ, মহারাজ আপনি কি জানেন যে গোপালের গিন্নি কচমচ করে কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছিল? সে কি, কাঁচা মাছ চিবিয়ে খেয়েছে? মা গো, ছি! আচ্ছা আচ্ছা, গোপালের বউকে শেষ অবধি ভূতে ধরলো না তো? ভূতে ধরেনি রানীমা, আমার মনে হচ্ছে আমার গিন্নির শরীরে একটা পেতনি এসে আস্তানা গেড়েছে। সর্বনাশ! তাহলে তো কোনো ওঝা ডাকতে হয়। ওতে কোনো লাভ হবে না মহারাজ, বরং ওঝা এলে ব্যাপারটা পাঁচকান হয়ে একটা বিতিকিচ্ছিরি কাণ্ড হবে। লজ্জায় আমি মুখ দেখাতে পারবো না মহারাজ। কথাটা ঠিকই বলেছ, কিন্তু ওঝা ছাড়া পেতনি তাড়াবে কে? মহারাজ, যা করার আমাকেই করতে হবে। তবে একটা কথা, এই কথা যেন পাঁচকান না হয়। তুমি নিশ্চিন্তে থাকতে পারো গোপাল, আমি, তুমি, রাজবৈদ্য আর রানী ছাড়া এ কথা আর কেউ জানবে না। কিন্তু গোপাল কি করবে সেটা ভেবেছো কি? এক্ষুনি কিছু মাথায় আসছে না, তবে ভাবতে হবে রানীমা, ভাবতে হবে। ভাবলেই কিছু না কিছু একটা উপায় বেরিয়ে আসবেই। আমি এখন আসি। হ্যাঁ, আসি। আমি তাহলে আসি মহারাজ। হ্যাঁ, এসো এসো এসো। আহারে, শেষে বেচারার বউকে পেতনিতে ধরলো। কি করা যায়? কি করে ওই পেতনিটাকে আমার গিন্নির শরীর থেকে তাড়িয়ে দেওয়া যায়? তোর মাথায় তো কিচ্ছু আসছে না। পেয়ে গেছি, এই বুদ্ধিটা একবার প্রয়োগ করে দেখি। কদিন বাদেই নবাব কৃষ্ণনগরে আসবেন, অথচ এই সময় বউকে নিয়ে গোপাল যে কি আতান্তরে পড়লো। এত চিন্তা করো না, গোপালের যা বুদ্ধি দেখো, ও বুদ্ধি দিয়েই বউয়ের শরীর থেকে পেতনিকে তড়াবে। মহারাজ, মহারাজ!
পেয়ে গেছি মহারাজ, উপায় পেয়ে গেছি। কি রকম? বড় মোক্ষম উপায় রানীমা। জানেন তো ভূত পেতনিরা আগুনকে খুব ভয় করে। হ্যাঁ, তা শুনেছি বটে। ওই আগুনের ভয় দেখিয়েই পেতনিকে তাড়াতে হবে। আগুনের ভয় দেখিয়ে পেতনি তাড়াবে? হ্যাঁ রানীমা, আমি আমি মরে যাব। হ্যাঁ, ও মরে যাবে মানে? দিনগুলো বেশ ভালোই কাটছে। আহ, ঘরটা কি ঠান্ডা, শুনেই কেমন ঘুম চলে আসে চোখে। এখন পুরো গরমকালটা আমি এখানে খাবো দাবো আরাম করবো। গোপাল বউ, ও গোপাল বউ, গোপাল বউ। এই অসময় আবার কি ডাকে? কাকে চাই? সর্বনাশ হয়ে গেছে গোপাল বউ। তুমি তুমি এক্ষুনি আমার সঙ্গে রাজবাড়িতে চলো। ওহ, এটাই মনে হচ্ছে রাজা। কি হয়েছে? এইমাত্র গোপাল মারা গেছে। বুড়োটা এসে গেল, এখন তো তাহলে আমায় মরা কান্না অভিনয় করতে হবে। ওগো, এ আমার কি হলো গো? ওগো, আমার কি হলো গো? এখানে দাঁড়িয়ে না কেঁদে আমার সঙ্গে গোপালকে শেষ দেখা দেখবে চলো। আমি যাব। অবশ্যই। ওগো, আমায় ফেলে তুমি কোথায় চলে গেলে গো? আমি এখন কার কাছে থাকবো গো? সেই ব্যবস্থা গোপাল করে গেছে। মরার আগে তার শেষ ইচ্ছের কথা আমাদের জানিয়ে গেছে। তোমার একলা থাকতে যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য সহমরণের কথা বলে গেছে। সহমরণ মানে? একসাথে তোমরা চিতায় উঠবে, আমি নিজের হাতে চিতায় আগুন ছেড়ে দেব। একসাথে পুড়তে পুড়তে তোমরা স্বর্গে চলে যাবে। ওরে বাবা, আগুনে পোড়াবার মতলব? না 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 বাবা, আরে মোটা বউয়ের শরীরে পাঁচা বেঁধে কাজ নেই, এক্ষুনি এখান থেকে সটকে পড়তে হবে। আরে গোপাল বউ, কি এত ভাবছো? চলো চলো, শ্মশানে চলো। মাহেন্দ্রক্ষণ লেগে গেছে। এখন পড়তে পারলে স্বর্গের নন্দন কাননে তোমরা থাকতে পারবে। নন্দন কাননে আমার কাজ নেই, আমি সটকালাম। মার দিয়া কেল্লা, আগুনের ভয়ে পেতনি ভেগেছে। আমি আমি কোথায়? তুমি আমাদের বাড়িতে। আমার কি হয়েছিল? সে এক অতি গুরুচরণ ব্যাপার। ঘোরটা একটু কেটে যাক, বাড়ি গিয়ে সব বলবো তোমায়। বাবা, ভালোই ভালোই সবকিছু মিটে গেল। সত্যি গোপাল, বুদ্ধিতে তোমার জুড়ি মেলা ভার। আর তো পারা যাচ্ছে না ব্রহ্মদৈত্য বাবা। এই এক গোপালের জ্বালায় তো দেখছি কৃষ্ণনগরে আমাদের আর থাকা যাবে না। কিছু একটা করুন বাবা, না হলে আমরা কোথায় যাব, কি খাবো? আরে চুপ কর। এই গোপাল গোপাল আর গোপাল, ওই এক গোপালেই দেখছে আমার চোখের ঘুম সব উড়িয়ে দিল। বাবা, আমি কি একটা কথা বলতে পারি? একটা কেন, 100টা বলতে পারিস, তবে কথাগুলো যেন কাজের হয়, বুঝেছিস? বাবা, আমি বলছিলাম কি, জ্যান্ত গোপালকে যখন আমরা কিছুতেই কবজা করতে পারছি না, তখন মরা গোপালকে আমাদের দলে ভিড়িয়ে নিলে কেমন হয়? মরা গোপালকে আমাদের দলে ভিড়িয়ে নেব? এই পেতনি কি বলতে চাইছিস? একটু খোলসা করে বল তো। আমি হয়তো বুঝতে পেরেছি পেতনির কথা। ও বলতে চাইছে গোপাল যদি ফট করে রক্ষা পায় তাহলে ও তো আমাদের মানে এই ভূতের দলেই এসে জুটবে। ঠিক ঠিক, গোপাল তখন আর আমাদের কাছে বাগড়া দিতে পারবে না। উপরন্তু ওর যা খোলতাই মাথা, সেই মাথাকে কাজে লাগিয়ে আমরা কৃষ্ণনগরের মানুষদের আরো নাকানি চোপানি খাওয়াতে পারবো। বাহ, বেড়ে বুদ্ধি, খুব ভালো বুদ্ধি। কিন্তু প্রশ্ন হচ্ছে গোপাল মরবে কবে? হ্যাঁ, ও মরবে কবে? এটা জানার জন্য তো আমাদের জ্যোতিষী ভূতের সঙ্গে একবার কথা বলা উচিত নাকি? কিন্তু জ্যোতিষে ভূত এখন কোথায় ডেরা বেঁধেছে সেটা তো আমরা জানি না। শাকচুনি, বলুন ব্রহ্মদত্তি বাবা।
চট করে আশাওড়া গাছের ডাল থেকে আমার দূরদৃষ্টির নলটা একবার টেনে আনতো। এই জ্যোতিষী ভূত এখন আছে পশ্চিমের পাহাড়ের চূড়োয়। যা ডেকেও গিয়ে ওকে এখনই ডেকে নিয়ে আয়, যা। আমি যাচ্ছি বাবা। প্রণাম মহারাজ। আরে গোপাল জি, এসো এসো। এই মনে মনে তোমার কথাই ভাবছিলাম। তাই নাকি? আর ভাবতে ভাবতেই তুমি এসে হাজির। তবে তুমি অনেকদিন বাঁচবে গোপাল। সে তো বাঁচবই মহারাজ। রাজ্যতীষী আমার হাত আর কুষ্ঠি দেখে বলেছেন আমি নাকি অনেক দিন বাঁচব, নিদেন পক্ষে 90 বছর। তবে মাঝখানে ছোট্ট একটা বিপদ আছে। সে কি বিপদ আছে? ওই তো বললাম ছোট্ট একটা বিপদ। তবে সেটা কেটে গেলেই না পাক্কা 100 বছর বাঁচবো। সে তো তোমার বাঁচতে হবেই গোপাল। আরে নিজের জন্য না হোক, এই কৃষ্ণনগরের জন্য। কারণ তুমি ছাড়া তো এই কৃষ্ণনগর অন্ধকার। আচ্ছা গোপাল, একটু মাছ ধরতে গেলে হয় না? মহারাজ, আমার মনটাও সকাল থেকে কেমন যেন মৎস্য শিকার করে নেচে নেচে উঠছে। তাহলে চলো আগামীকাল মৎস্য মারিব খাইব সুখে করে আসি। তাই চলুন মহারাজ। এই যে জ্যোতিষী ভূত, বলি অনেকক্ষণ ধরে তো আগ্রহ হলো, এখন খোঁচা করে বলো তো গোপালের আয়ু কত? গণনা বলছে গোপালের আয়ু অনেক দিন, এখন চট করে যাবে না। আচ্ছা ওকে মেরে ফেলা যায় না? মানে ধরো ওই ঘাটটা টুকুস করে মটকে মেরে দিলাম আর কি, যায় না? না না, ওর যা বুদ্ধি দেখবেন ঠিক হড়কে যাবে। তাহলে কি করা যায় বলো তো? ব্রহ্মদৈত্য বাবা, আপনার দূরদৃষ্টির নলটা একবার দিন তো, গোপালের কপালটা একবার দেখি। পেয়েছি। বুঝলেন ব্রহ্মদৈত্য বাবা, কপালে একটা ছোট খাটো দুর্ঘটনা লেখা আছে। কিরকম? গোপালের হাতে আজ ছিপের বড়শি ফুটে যাওয়ার প্রবল সম্ভাবনা। ওটাকে যদি কাজে লাগানো যায়। মাথায় এসে গেছে। এই বিষ্ভূত, আরে এই বিষ্ভূত, কোথায় গেলি বাবা? বলুন ব্রহ্মদত্তি বাবা। শোন, পুকুর পাড়ে গোপাল মাছ ধরছে বুঝছিস, আজ ওর হাতে ছিপের বড়শি ফুটে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। তুই এক্ষুনি গিয়ে বড়শির মধ্যে ঢুকে পড়, আর বড়শি হাতে ফুটে গেলে তুই টুকুস করে গোপালের শরীরে ঢুকে যাবি, ঠিক আছে? আর শরীরে ঢুকে গেলেই আমার বিষে সারা শরীর ওই নীল হয়ে গোপালের চোখ কপালে উঠবে, তাই তো? যা এখনই গিয়ে কাজে লেগে পড় বাবা, আমার আশীর্বাদ আছে তোর সঙ্গে, যা। গোপাল, আরে এই গোপাল, মাছে খাচ্ছে। এবার মাছ বাবাজিকে আমরা খাবো। ব্যাটার মুখে বড়শি বিঁধেছে, এবার খেলিয়ে ওপরে তুলতে হবে। মহারাজ, আপনি ছিপটাকে ধরুন, আমি জলে নেমে মুখ থেকে বড়শি খুলে মাছটাকে তুলে আনি। মহারাজ, মনে হচ্ছে শের দুইয়ের পাকা রুই। বাহ বাহ, খুব ভালো। উফ,
বাবা গো, কি হলো গোপাল? আঙুলের ডগায় বড়শি ফুটে গেল মহারাজ, আর মাছটাও পালালো। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি জল থেকে উঠে এসে হাতে একটু ওষুধ টষুধ লাগাও না। দাঁড়ান, আগে বড়শিটা খুলি। কি সুন্দর, কি সুন্দর ভাবে বিষভূত গোপালের শরীরে ঢুকে গেল গো। মার 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 এবার মার গোপাল, তাড়াতাড়ি মার, আর মরলেই তুই আমাদের দলে। বাবা রে, কাশিটা খুব জ্বালাচ্ছে গো। উফ, যা ফোটান ফুটেছিল না। ব্যথা করছে নাকি? হ্যাঁ, তা একটু টনটন করছে। তাহলে আজ আর মাছ ধরার দরকার নেই, চলো চলো প্রাসাদে ফিরে যাওয়া যাক। ওরে বাবা, বড্ড ব্যথা শুরু হয়ে গেল দেখছি। তাড়াতাড়ি পা চালিয়ে চলো দেখি, প্রাসাদে গিয়েই রাজবৈদ্যকে খবর দিতে হবে, মনে হয় বিষিয়ে গেছে। ও বাবা গো, কি যন্ত্রণা! রাজবৈদ্য, কিছু একটা করো, এই গোপালের এত কষ্ট তো আর চোখে দেখা যাচ্ছে না। আমি তো সর্বশ্রেষ্ঠই ওষুধ দিয়েছি মহারাজ। আসলে মনে হয় বড়শির মুখে অত্যন্ত তীব্র কোনো বিষ ছিল, আর তাতেই এই ধনুষ্টঙ্কার হয়ে গেছে। ধনুষ্টঙ্কার? সে তো মহা সাংঘাতিক জিনিস। না না রাজবৈদ্য, কিছু একটা করুন, গোপালকে ভালো করে তুলতেই হবে। না 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 না, অধৈর্য হবেন না রানীমা, অধৈর্য হবেন না। আমি আমার জ্ঞান মতো সব চেষ্টাই করে যাব, তারপরে ওই ওপরওয়ালার হাত। উপরওয়ালার হাত কেন বলছেন? তাহলে কি গোপাল? হ্যাঁ রানীমা, ধনুষ্টঙ্কারে বড় একটা কেউ বাঁচে না। এই, তুমি চুপ করো তো দেখি, মুখে তো ভালো কথা আসে না। কেন? ভালো কথাই তো বলছি মহারাজ। গোপাল মরে গেলে আর কারো ভালো না হোক, আমার তো ভালো হবেই মহারাজ। দু হাতে আপনার রাজকোষ ফাঁকা করে দেব। হ্যাঁ, মাগো, দেখো দেখো রাজবৈদ্য, ওর নাড়িটা একবার ভালো করে দেখো দেখি। ভালো না, নারীর গতি একেবারেই ভালো না। মনে হচ্ছে সারা শরীরে বিষ ছড়িয়ে যাচ্ছে। মহারাজ, মহারাজ, ওর বাড়িতে একটা খবর দিন তো। আমি খবর পাঠিয়েছি। ওগো, ওগো, কি হয়েছে তোমার? বলো কি হয়েছে, বলো বলো কি হয়েছে? আমি আমি চললাম গিন্নি। আচ্ছা, নারী নারী বন্ধ হয়ে গেল। তার মানে গোপাল চলে গেল? মরেছে মরেছে, গোপাল মরেছে। গলা ছেড়ে বলো সবাই, গোপাল মরেছে। মরেছি, গোপাল মরেছি। তা ব্রহ্মদত্তি বাবা ঠিকঠাক করতে পেরেছি তো? একেবারে 100 ওরে বাবা, গোপাল শেষ। গোপাল এখন আমাদের দলে আসতে বাধ্য হবে। তারপর গোপালের বুদ্ধির জোরে কৃষ্ণনগরের সমস্ত মনুষ্য কুলকে নাকানি চোপানি খাইয়ে ছাড়বো। যা 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 যা, চট করে ভালো দেখে একটা মালা নিয়ে আয়। হ্যাঁ বুঝলি, মোটা দেখে আনবি। মালা দিয়ে কি হবে ব্রহ্মদত্তি বাবা? মেয়াকা খোকা, ওরে গোপালের মতো একজন মহান ভূত আজ আমাদের দলে যোগ দেবে, তাকে একটু বরণ করে নিতে হবে না? তাড়াতাড়ি যা। এই পেতনিয়া শাকচুন্নি, তোরা নিয়ে আয়, বরণ ডালাটা নিয়ে আয়। গোপাল, এসো এসো গোপাল, পরো মালা গলে। মালা গলে, মালা পরো গলে। আমরা রইব তোমার বুদ্ধি ছাতার তলে।
আরে দূর গুষ্টির পিণ্ডি, বলি এসব কি রঙ্গ হচ্ছে? আরে রঙ্গ নয় রে বাপ, রঙ্গ নয়, এটাই হলো ভূত সমাজের সনাতন রীতি। আর কোনো বুদ্ধিমান কিংবা মহান মানুষ মরে আমাদের এখানে এলে আমরা এভাবেই তাকে বরণ করে নিই। আমাকেও করেছিল, এটাই করেছিল, মনে আছে তো? হ্যাঁ, আমার নাম ব্রহ্মদত্তি, ভূতদের রাজা। হ্যাঁ, এসো এসো বাবা। ব্রহ্মদত্তি ভূত, ভূতেদের সমাজ, এই এই এসব কথা বলার মানে কি? হ্যাঁ, বুঝতে পেরেছি, তুই এখনো ঠিক মতো তোর অবস্থাটা বুঝে উঠতে পারিস না। হয় ওরে বাপ, হয় রে হয়, সকলেরই এরকম হয়, আমারও হয়েছিল। মরে যাওয়ার ঝটকার খটকা কাটাতে কিছুটা সময় লেগেছিল রে বাপ। তার মানে তুমি বলতে চাইছো যে আমি মরে গিয়ে ভূত হয়ে গেছি আর ভূত হয়ে তোমাদের এখানে চলে এসেছি? ঠিক তাই। আমি বিশ্বাস করি না, এ নিশ্চয়ই তোমাদের কোনো ছলনা। ছলনা নয় রে বাপ, এর মধ্যে কোনো ছলনা নেই। তবে হ্যাঁ, তোর মতো ধুরন্ধরকে মারতে আমাকে একটু ছলনার আশ্রয় নিতে হয়েছিল। যাকে যাক যাক যাক, এখন থেকে তুই আমাদের মন্ত্রী, বুঝেছিস? এখানে থেকে আমাদের বুদ্ধি দিবি, আর সেই বুদ্ধির জোরে আমরা এই মানুষদের মাদর নাচে নাচাবো। কি মন্ত্রীর পদটা পছন্দ হয়েছে তো? এসব কিছুই আমার পছন্দ নয়, আমি বাড়ি যাব। বলে কি রে, বাড়ি যাবে? মামার বাড়ি? শোন রে বাপ, এখানে একবার এসে পড়লে আর তো বাড়ি ফিরে যাওয়া যায় না। আর বাড়ি ফিরেই বা কি করবি, ছাতার মাথা। ওই যে কথায় আছে না, বুঝলে চোখের পাতা, কে বা পিতা, কে বা মাতা। মানে চোখের পাতা বুঝলে বাপ মা কেউ নয় রে। শোন রে বেটা, তোর বাড়ির লোকেরা তো এতক্ষণে তোকে খরচার খাতায় লিখে দিয়েছে টুকুস করে। চোখে তুলসী পাতা দিয়ে খাটিয়ায় শুয়ে রেখেছে। আমাদের সকলেরই এই রকমই হয়েছিল। আবার বলছি, এ সবই তোদের মন গড়া কথা। গোপালকে কেউ খরচার খাতায় লিখে দিতে পারে না, বুঝলি? লিখে দিতে পারে না? হ্যাঁ, না পারে না। তাহলে এই নে আমার দূরদৃষ্টি নল, চোখে লাগিয়ে দেখে নে তোর বাড়িতে এখন কি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আরে কি হলো দেখ। ও দাদু, ফিরে এসো না দাদু। তুমি না থাকলে আমাদের কে গল্প বলবে, কে ভালোবাসবে? উঠে পড়ো না দাদু, উঠে পড়ো না, চলো না মাঠে গিয়ে খেলে আসি। ফিরে এসো গো দাদু, ফিরে এসো, ফিরে ভালোই হলো বলো, গোপাল বেটা মরতে আমাদের সুবিধা বই অসুবিধা হবে না, কি বলো? তা যা বলেছেন, মোটাটার বড় চ্যাটাং চ্যাটাং কথা ছিল। বচনে বচনে পুড়িয়ে মারতো একেবারে। শুধু মহারাজের চোখের মণি ছিল বলে কিচ্ছু বলা যেত না। মণি তো এখন ফুস হয়ে গেল, কি করবেন এখন মহারাজ? হ্যাঁ, টাকা কড়িগুলো কোথায় রেখে গেছে? টাকা কড়ি না, যেমন করেই হোক বাবাকে শ্মশানে নিয়ে যাওয়ার আগেই ওগুলো খুঁজে পেতে হবে। আচ্ছা আচ্ছা, বাবা আবার ওই বিছানার তলায় রাখেনি তো? খোকা, বাবা যেতে না যেতেই ঘরদোর সব লন্ডমন্ড করছো তো, কিন্তু মনে রেখো আমিও এক ভাগিদার এসে গেছি। বাবাকে ছেড়ে ঘরেতে কি করছো ভাই? না মানে বাড়িতে এত লোক আসছে, তাই ভাবলাম মানে ওই ঘর দোর বিছানাপত্রগুলো একটু গুছিয়ে রাখি আর কি। ও তাই নাকি? তুমি কষ্ট করতে যাবে কেন ভাই? কষ্ট করা লোক তো এসে গেছে, মানে তোমার ভগিনী। এই যে শুনছো? ব্যাস হয়ে গেল, শকুনের দল ঠিক এসে হাজির। কিছু বলছো? শোনো, বাড়িতে 5 জন আসছে, ঘরটিতে গুছিয়ে রাখো তো। তোমার মায়ের তো এখন মাথা ঠিক নেই, তাই এই ফাঁকে তন্ন তন্ন করে খুঁজবে কোথায় টাকা, কোথায় গয়না এসব রেখে গেছে তোমার বাবা। না হলে তোমার দাদা কিন্তু সব নিয়ে নেবে। ছি 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 ছি, এই আমার নিজের ছেলে, এই আমার জামাই। হ্যাঁ রে বাপ, এই হলো সংসারের আসল চেহারা। ভেবে দেখ মন কেউ কারো নয়। তাই তো বলছি, সংসারের কথা ভুলে গিয়ে খোলা মনে আমাদের এখানে থেকে যা, দেখবি কত আনন্দ, কত মজা। আমি আরেকটু দেখতে চাই।
ওগো আমায় ফেলে তুমি কোথায় চলে গেলে গো? ও দাদু, ও দাদু, ফিরে এসো না দাদু, ফিরে এসো। ও দাদু, ফিরে এসো না। ফিরে এসো গো মহারানী, ফিরে এসো। এত ভালোবাসা, আমাকে এত ভালোবাসে ওরা। ও ব্রহ্মদত্তি বাবা, আমাকে আমাকে একবার ওদের কাছে যেতে দাও। গিন্নিকে আর আমার প্রিয় নাতি নাতনিদের একবার দেখা দিয়েই চলে আসবো। সে কি করে হয়? কেন হয় না, কেন হয় না? তুমি ব্রহ্মদত্তি, ভূতেদের রাজা, তুমি যদি ছলনা করে আমাকে এখানে নিয়ে আসতে পারো, তাহলে 5 মিনিটের জন্য কেন যেতে দিতে পারো না? বড় মুশকিলে ফেললি দেখছি। কথা দিচ্ছি ঠিক 5 মিনিটেই যাবো আর চলে আসবো। আর যদি যেতে না দাও, তাহলে কিন্তু কোনোদিন আমার কাছ থেকে কোনো বুদ্ধি তুমি পাবে না। এরা বাবাই তো চমকাচ্ছে। চমকানেই বলো আর ধমকানেই বলো, এই আমার শেষ কথা। কি যেতে দেবে? বাবা যেতে দাও, গোপালটা জিনিস, ওকে বেশি ঘাঁটিয়ে কাজ নেই। ঠিক আছে ঠিক আছে, যা, তবে ঠিক 5 মিনিট, বুঝেছিস? হ্যাঁ, একবার মানে মানে গিয়ে নিজের খোলে ঢুকি, তারপর তোদের বুঝিয়ে দেব কত বছরে 5 মিনিট হয়। বেটা বজ্জাতের ধাড়ি ভূতের দল। বলছি কি, অনেকক্ষণ তো হয়ে গেল, এবার তো শ্মশান যাত্রা শুরু করতে হয়। হ্যাঁ, যখন আর ধরে রাখাই যাবে না, তখন না না, ওকে ওকে তাহলে নিয়ে যাবেন। নিয়তি, নিয়তি। ওঠো গোপালের বউ, ওঠো, চোখ মোছো, অনেক কাজ আছে তোমার। এখন শক্ত না হলে তো গোপালের আত্মাই কষ্ট পাবে। গোপালকে আমি ছেলে বলে ডাকতাম, আজ আমি বুঝতে পারছি সন্তান হারানোর যন্ত্রণা। বাবা, বাবা তুমি যেও না বাবা, তুমি চলে গেলে আমি আর কাকে বাবা বলে ডাকবো? ও বাবা, তুমি তো কিছুই বলে গেলে না বাবা। আপনার মতো শ্বশুর মশাই পেয়ে আমি ধন্য, কিন্তু কিন্তু আমাকে কিছু না দিয়েই চলে গেলেন বাবা। ওরে বাবা, কে গাঁটটা মারলো? বাবা বাবা, মাথা ফুলে চালু হয়ে গেল। কে রে? ভূত, এই ভূত 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 মারছে গো, ভূত মেরে ফেললো আমায়, ভূত ভূত। বাবা, বাবার ভূত, পালা। চুপ, বাবার ভূত নয়, তোদের জ্যান্ত বাবা। তবে তোদের আর ছেলে জামাই বলে স্বীকার করি না। যা যা, দূর হয়ে যা সব। ওগো, তুমি ফিরে এসেছো? দাদু, হ্যাঁ গো গিন্নি, তোমার নাতি নাতনি আর মহারাজ রানীমার টানে ফিরে এসেছি আমি। পাজি ভূতের দল ছল করে আমায় নিয়ে পালিয়েছিল, কিন্তু আমার নামও গোপাল। ওদের সাধ্য কি আমায় আটকে রাখে? আমি জানতাম তুমি ঠিক ফিরে আসবে। আজ এত খুশি হয়েছি, জীবনে এত খুশি আর কখনো হয়েছি বলে মনে পড়ে না। আমিও খুব খুশি হয়েছি। তাই নাকি? হ্যাঁ গো গোপাল, তোমার আচমকা মৃত্যুতে বুকটা ফেটে যাচ্ছিল আমার। তাহলে একটু আগে চাপাসরের সেনাপতিকে কে বলছিল ভালোই হলো গোপাল বেটা মরতে আমাদের সুবিধা বই অসুবিধে হবে না? কি ঠিক বলছি কি না? হ্যাঁ বেটা আমার মনের কথা কি করে জানলো? 5 মিনিট হয়ে গেছে গোপাল, এবার চলো। দূর হ, জমের অরুচি ভূতের দল। না গেলে কিন্তু ঘাড় ধরে নিয়ে যাব। তাই নাকি? দাঁড়া দাঁড়া, ধর তো আমার ঘাড়, এমন মার মারবো না। ওরে বাবা রে, পালা রে, পালা পালা। পালান পালান বাবনদাইতি বাবা, গোপাল বাঁশ নিয়ে তাড়া করেছে। সে কি গোপাল তাহলে? আর গোপাল সব কটাকে মেরে আজ তক্তা বানিয়ে দেব। আমি কিন্তু তোকে ছাড়বো না, আমি ছাড়বো না।
বাবা কপাল তো বুঝি ফেটে গেল, পালা পালা। শুধু কপাল না, আজ তোর সব কিছু ফাটিয়ে দেবো। না রে বাপ, বুড়ো বয়সে আর বাঁশ পেটা খেতে পারবো না রে। তাহলে এখান থেকে পালা, আর যাবার সময় কথা দিয়ে যা, আর কখনো কৃষ্ণনগরের ত্রিসীমানায় আসবি না। আসবো না, আসবো না, এই নাক মলছি কান মলছি আর কখনো আসবো না। ওরে বাবা রে বাবা, এলেই কিন্তু আমার হাতে বাঁশ পেটা। পালা পালা পালা। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।